100.1 FM গোল্ড টিউন করেছেন আপনি। চলে এসেছি আমরা, মানে মৌসুমী সঞ্জয়, এবং আমাদের সাথে বিশিষ্ট অতিথি রয়েছেন। কে রয়েছেন, কি নিয়ে কথা হবে, সেই সব কিছু বলবো, কিন্তু আপনারা আসবেন কিভাবে সেটাও তো জানতে হবে। হুম। আর আজকে মঙ্গলবার মানেই রাত্রি 9:30টায় আরোগ্য, এসব আপনাদের জানা। যেমন আপনারা জানেন যে আপনারা কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তো অর্থাৎ আমাদের অতিথির সঙ্গে কথা বলবেন কি করে। 22488085 এই ল্যান্ডলাইন নম্বরে সরাসরি ফোন করবেন। 9903059992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করবেন। আর আকাশবাণী কলকাতা এবং 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে, সেখানে এসে কিন্তু আপনি ইনবক্সে কমেন্ট করতে পারেন, মানে আপনার প্রশ্ন রাখতে পারেন। তাহলে অতিথিকে জাস্ট ফর্মাল আলাপটা করিয়ে দেওয়া। বিশিষ্ট চিকিৎসক, এই শহরের অত্যন্ত নামী একজন চিকিৎসক, তার প্রচুর ব্যস্ততার মধ্যেও তিনি কিন্তু আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। নমস্কার ডাক্তার চক্রবর্তী। নমস্কার। ডক্টর বরুণ চক্রবর্তী আজ রয়েছেন আমাদের সাথে, গাইনোকোলজিস্ট ফর অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপি সার্জারি। আজকের যে বিশেষ কথাগুলো তিনি বলবেন, মানে কি বিষয়ে তিনি কথা বলবেন, মাতৃত্বকালীন সাবধানতা। আমি জানি যে এই সময়টা না খুব ডেলিকেট একটা সময়, এবং এই সময়টাতে আমরা ঠিক কি করব কি করব না, সেটা নিয়ে না অনেক একটা দ্বিধা দ্বন্দ্ব আমাদের মধ্যে থাকে। তো সেই সময় আমরা ঠিক কি করব আর কি করব না, সেইটাই কিন্তু জেনে নেব ডক্টর চক্রবর্তীর থেকে। আর আপনারা তো আসছেনই 22488085 এই নাম্বারে, এবং তার সাথে সাথে যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার 9903059992, আর ফেসবুক লাইভেও সরাসরি কমেন্ট সেকশন থেকে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন। প্রথমেই একেবারে যে প্রশ্ন দিয়ে শুরু করব, গর্ভাবস্থায় প্রথম দিক থেকে কি কোনো সাবধানতা মেনে চলা জরুরি? মানে আপনি যখন খবর পেলেন যে আপনি মা হতে চলেছেন, সেই সময় মেয়েরা কি করবেন প্রথম অবস্থা থেকে? আচ্ছা, আমি ফর্মালি প্রথমে সবাইকে যারা শুনছেন শুভ বিজয়া জানিয়ে শুরু করছি। দেখুন, মাতৃত্ব আমরা মনে করি একটি মেয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফেজ অফ লাইফ। মাতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ সেটা যারা মাতৃত্ব চেয়েও পাচ্ছেন না তারা বুঝতে পারেন। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি যখন মা হতে চলেছেন বা আপনি প্রথম খবর পেলেন যে আপনি মা হয়েছেন, আপনি যদি আগে থেকে কোনো চিকিৎসার মধ্যে থাকেন মাতৃত্ব আনবার জন্যে, সরাসরি সঙ্গে সঙ্গে সেই ডাক্তারবাবুকে যোগাযোগ করা। কারণ প্রেগনেন্সিটা প্রমাণিত হওয়ার পর কতগুলো ক্রিটিক্যাল টেস্ট থাকে, পরীক্ষা থাকে, যেগুলোতে আমরা জানতে পারি যে এটা সঠিকভাবে এগোচ্ছে কিনা। সুতরাং আপনাকে প্রথমেই যে ডাক্তারবাবুর কাছে আপনি ছিলেন যোগাযোগ করতে হবে, অথবা আপনি যাকে দেখাবেন বলে ঠিক করেছেন তার সঙ্গে যোগাযোগ করতে হবে। তাকে বুঝতে দিতে হবে যে আপনি তার কাছে এসেছেন এই প্রেগনেন্সিটা কন্টিনিউ করানোর জন্যে। এবার যেটা বলার সেটা হচ্ছে যে প্রেগনেন্সিটা যেই মুহূর্তে আপনার এলো, তখনই আমরা যেটা দেখি, আমার 32 বছর প্র্যাকটিস হয়েছে, আমরা দেখেছি যে পেশেন্টকে সঙ্গে সঙ্গে মানে মায়ের যারা আছেন, মানে ঠাকুমা, দিদিমা, মায়েরা বাড়ির যারা আছেন, তারা সবাই একদম সাংঘাতিক রকমভাবে সেই পারলে তুলোর মধ্যে শুয়ে রাখার মতো ব্যবস্থা করেন। এইটা কিন্তু আমি মনে করি একটা জায়গা যেটাকে ভেঙে দেওয়া উচিত। সুতরাং প্রথম থেকেই আপনার খুব ক্ষতি হয়ে যাবে হাঁটাচলা করলে, মুভমেন্ট করলে, এরকমটা নয়। সুতরাং প্রথম কাজ হবে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করা। বেশ, একজন মেয়ে ঠিক কখন জানতে পারে, ঠিক কোন সময় গিয়ে জানতে পারে যে সে মা হতে চলেছে? কতদিন সময় জানতে দেখুন, পারে? এখন চিকিৎসা শাস্ত্র আমাদের এতটাই উন্নত হয়েছে যে আমরা যেদিনকে সে তার পিরিয়ডের ডেটটা মিস করলো, তার পরদিনই কিন্তু আমরা ইউরিন এবং তার থেকে আরও সূক্ষ্ম রক্ত পরীক্ষা করে বুঝতে পেরে যাই যে তার প্রেগন্যান্সি এসেছে কিনা। এবং এখন যে ইউরিন টেস্টের কিটগুলো বাজারে চলে সেগুলো কিন্তু যথেষ্ট সূক্ষ্ম। তারাও কিন্তু মোটামুটি 2 দিন পার হয়ে গেলে, 48 ঘন্টা পার হয়ে গেলেই যে হরমোনটার অস্তিত্ব দেখে প্রেগন্যান্সি বোঝা যায়, সেই হরমোনটাকে পেয়ে যায়, তারা বলে দিতে পারে যে প্রেগন্যান্সি আছে। বেশ, আমাদের ফোনে বন্ধু আসছেন। কে আছেন আমাদের সাথে সরাসরি? নমস্কার বলুন শঙ্কর বাবু। হ্যাঁ, ধন্যবাদ মৌসুমীকে। ডাক্তারবাবুকে নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, মা যখন গর্ভবতী হয়েছে, যখন হচ্ছে মা প্রেগনেন্ট,
সেই সময় আমার দেখা যাচ্ছে অনেক সময় রান্না করার থেকে মানে সিঁড়ি থেকে 10 বার ওঠানামা করছে, কোথাও হয়তো জরুরি বাসে গাড়িতে যাওয়া আসা করছে, বা কোনো ভারী জিনিসপত্র মানে ওঠানামা করছে বা নামাচ্ছে, এইগুলো থেকে আর কোন কোন খাওয়া দাওয়া থেকে সাবধান থাকবে একটু বললে একটু ভালো হয়। নমস্কার। আমরা সমস্ত তথ্য নিয়ে বসে আছি আপনাদের সঙ্গে এগুলো নিয়েই কথা বলার জন্য। বেশ শুনতে থাকুন, নমস্কার। শঙ্করবাবু। হ্যাঁ, আমাদের এই মাতৃত্বের একদম শুরুর যে জায়গাটা যেখানে আপনি বললেন যে একজন মহিলা তিনি বুঝতে পারলেন যে তিনি মা হতে চলছেন এবং সেই অবস্থাতে গিয়ে তিনি টেস্ট করালেন, আপনার কাছে অ্যাডভাইস নিলেন, টেস্ট করালেন। প্রথম বিষয়টা হলো ইয়েস, অর্থাৎ ব্যাপারটা পজিটিভ হলো। হ্যাঁ, এই সময় আপনি তাকে কি অ্যাডভাইস করবেন? দেখুন, প্রথমত তাকে দুটো তিনটে জিনিস বলা হয়। একটা হচ্ছে কিছু ওষুধ আছে, তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ফোলিক অ্যাসিড। ফোলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন এখন আমরা সবাইকে, ইনফ্যাক্ট যারা মা হতে চাইছেন তাদেরকেও বলি যে আপনি যখন কনসিভ করছেন তখন যদি আপনার সিরাম ফোলিক অ্যাসিড লেভেলটা মানে রক্তে ফোলিক অ্যাসিডের পরিমাণটাকে বাড়িয়ে রাখা যায়, তাহলে পরে কিন্তু আপনার বাচ্চার বিকলাঙ্গ হওয়ার চান্স অনেক কমে যায়। সুতরাং প্রথম থেকেই পেশেন্টকে একটা ফোলিক অ্যাসিড দিয়ে রাখা হয়। এবার গর্ভাবস্থার টোটাল 40টা সপ্তাহকে আমাদের 3টে ভাগে ভাগ করা আছে। ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার, মানে 3 মাস করে মোটামুটি। প্রথম 13 সপ্তাহ, 14 থেকে 28 সপ্তাহ, আর তারপরে 40 সপ্তাহ অবধি। তো প্রথম ট্রাইমেস্টার আমরা যখন প্রথম পেশেন্টকে দেখছি তখন ফোলিক অ্যাসিড জিনিসটা ছাড়া পেশেন্টের বাকিগুলো সবই সিমটমেটিক চিকিৎসা দেওয়া হয়। ধরুন কারোর ক্ষেত্রে একটুখানি বমি হচ্ছে, যেটা খুব স্বাভাবিক, একটু অম্বল হচ্ছে, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হচ্ছে, এগুলো সব কিছুর জন্যই আমরা ওই সাপোর্টিভ চিকিৎসাটা দিই। এবং তাকে কতগুলো গাইডলাইন বলে দেওয়া হয় যে তুমি এই 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 করবে। যেমন আমি যেটা বলে থাকি যে সমস্ত কাজকর্ম করবার, কোনো কাজে কোনো বারণ নেই, কিন্তু যে কাজটা করতে গিয়ে যতটা যাওয়ার পর পেশেন্ট অসুস্থ ফিল করছে বা তার বিশ্রাম বা পরিশ্রান্ত লাগছে, তখন তাকে 2-10 মিনিট বিশ্রাম নিয়ে আবার পরবর্তী কাজ করা। মানে কিছু পেশেন্ট থাকে যে দুম করে কনসিভ করার সঙ্গে সঙ্গে কাউকে কিছু না জানিয়ে ভয়ে চাকরিটি ছেড়ে দেয়। আজকের দিনে চাকরি তো বুঝতেই পাচ্ছেন বাজারটা। সেক্ষেত্রে এটাই বলার পেশেন্টদেরকে বা যারা শুনছেন তাদেরকে যে আপনার ডাক্তারবাবুর পরামর্শ আগে আপনি এমন কোনো স্টেপ নেবেন না আপনার অ্যাক্টিভিটি সম্পর্কে যাতে আপনার ভবিষ্যতে ক্ষতি হতে পারে। চাকরি চলে যাওয়া তো খুব ক্ষতির ব্যাপার। আপনার ছুটি থাকতে পারে, ছুটির ব্যবস্থা ডাক্তারবাবু করে দেবেন, কিন্তু ধুমধাম কোনো ওরকম কোনো স্টেপ না নেওয়াই ভালো। আচ্ছা, মা হওয়ার খবর পাওয়ার পর কতটা জরুরি ডাক্তারের কাছে যাওয়া? মানে ধরুন এখন তো বাড়িতে এনেও তো সেই কিটে দেখে নেওয়া যায় যে সে মা হয়েছে Pregnancy কি- হ্যাঁ, এসেছে। এসেছে কি আসেনি। তারপরে ডাক্তারের কাছে যাওয়াটা কতটা জরুরি, বা ডাক্তারের কাছে যাওয়াটার কি সত্যি গুরুত্ব রয়েছে? হ্যাঁ, মানে ডাক্তারের কাছে না গিয়ে আপনি তো চিকিৎসাটা করলে সেই চিকিৎসাটা তো বিজ্ঞানসম্মত হবে না। কারণ আমাদের প্রত্যেকটা ট্রাইমেস্টার স্পেসিফিক কিছু টেস্ট আছে। যেমন ধরুন একটা খুব সাধারণ টেস্ট বলি, প্রথমেই ডাক্তারবাবুকে আমাদের জিজ্ঞাসা করা, ডাক্তারবাবু ভয়ের কিছু নেই তো? এই প্রশ্নটা আমরা সবসময় শুনে থাকি। তো আমি আবার কিছু কিছু ক্ষেত্রে একটু ইয়ার্কি মেরে বলিও থাকি, আপনি ভয় পেলে আমিও ভয় পেয়ে যাব। সুতরাং সেইটা একটা ব্যাপার থাকে। তো ভয়ের কিছু নেই সেটা কিন্তু আমরা বলার জন্যে যেটা পেশেন্টের বাড়ির লোক খুব ভালো করে জানতে চান সেটা হচ্ছে বাচ্চাটি ঠিক আছে কিনা। এটা খুব ন্যায্য জানার ব্যাপার। এবং সেটাও কিন্তু আমাদের কিছু টেস্ট, একটা ব্লাড টেস্ট আছে, একটা স্পেসিফিক সোনোগ্রাফি আছে, যেটা আমরা 11 থেকে 13 সপ্তাহের মধ্যে করাই। সুতরাং ওনারা যদি সঠিক সময় মতো প্রেজেন্ট না করেন, আমাদের কাছে পৌঁছে না যান, তাহলে এই টেস্টগুলো করার সুযোগ থেকে আমরা বঞ্চিত থাকব, আমরা জানতে পারবো না। এবং এখানে কিন্তু অনেক ক্লু পাওয়া যায়, যেটার ক্ষেত্রে আমাদের কিছু স্পেশাল ব্যবস্থা নেওয়ার আছে, কিছু ওষুধ, কিছু হরমোন সাপ্লিমেন্ট করার দরকার পড়তে পারে। বেশ। আচ্ছা, এই যে ওষুধের কথা বলছেন, জানবো যে এই ব্যাপারে মানে খাওয়া দাওয়ার ব্যাপারে বেশ কিছু কথা। তার আগে জেনে নিই যে ফোনে কে আছেন, তার কি প্রশ্ন রয়েছে। নমস্কার, 22488085 কে আছেন আমাদের সাথে? না, এই মুহূর্তে কেউ নেই। আচ্ছা, খাবার দাবারের কথায় যাচ্ছিলাম। এই সময় না বেশ একটা মনে ভয় থাকে যে
এমন কিছু খেয়ে ফেলছি না তো যাতে আমার বাচ্চার ক্ষতি হয়? সেই রকম এমন কি সত্যি কোনো খাবার রয়েছে যেটা খেলে বাচ্চার ক্ষতি হতে পারে? এটা খুব ন্যায্য কিন্তু খুব কমন প্রশ্ন। সেটাতে হচ্ছে যে পেশেন্টের বাড়ির লোক এবং মায়েরা বা যারা আসেন সঙ্গে জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু কী কী খাওয়া যাবে। তো দেখুন, স্পেসিফিক্যালি কোনো খাওয়ায় কোনো বারণ নেই, সব কিছু খাওয়া যাবে, বারে বারে অল্প অল্প করে খেতে হবে। এবার আপনার কিছু স্পেসিফিক খাবারে যদি দেখা যায় যে আপনার অসুবিধে হচ্ছে, বেশি গা গোলানো হচ্ছে, গা বমি হচ্ছে, তাহলে সেগুলোর ক্ষেত্রে আমরা ওগুলোর গা গোলানো গা বমি কমানোর ওষুধপত্র দিয়ে থাকি। তো যেগুলো খুব বেশি করে খেতে বলা হয় সেটা একটা হচ্ছে ননভেজ, মানে আমিষ প্রোটিন যাকে বলে, মানে নিরামিষ নয়। এবারে তাহলে প্রশ্ন উঠবে যে যারা নিরামিষাশী তারা কি করবেন? তারা কি করবে? তাদের ক্ষেত্রে বলা হয় যে নিরামিষ প্রোটিন যেগুলো আছে, বেশি করে ডাল, বেশি করে দুধ, সয়াবিন, এগুলো কিন্তু রাজমা, এগুলোতে কিন্তু প্রোটিন কন্টেন্ট খুব ভালো এবং তাতে কিন্তু বাচ্চার যথেষ্টই উপকার হয়। তো সাধারণভাবে বলতে গেলে কোনো খাওয়াতে কোনো বারণ নেই। আমরা প্রত্যেক দিন শয়ে শয়ে প্রশ্ন যেটা পাই, ডাক্তারবাবু পেঁপে খাওয়া যাবে তো? পেঁপে খাওয়া বন্ধ তো ডাক্তারবাবু? আমার মা কিন্তু বলেছেন পেঁপে। আমরা তো প্রথমেই লিখি পেঁপে শুনেছি, আনারস শুনেছি। আনারস, পেঁপে। এবার এখন এই কি বলবো, গুগলের জগতে নানা রকম ইনফরমেশন পেশেন্টের মাথায় ঢুকছে, ভালোর থেকে খারাপটাই বেশি ঢুকছে। তারা কিছু কিছু প্রশ্ন করছে, ডাক্তারবাবু কফি খাওয়া যাবে? তারা এই কোয়েশ্চেনটা কোথায় পেয়েছে আমি জানি না, কফি ইত্যাদি। তো সাইন্টিফিক্যালি বলতে গেলে কোনো খাবারে কোনো বারণ নেই। একমাত্র যদি কোনো খাবারকে আপনাকে স্ট্যাম্প করতে হয় যেটা খাওয়ানো যাবে না প্রথম 13 সপ্তাহে, সেটা হচ্ছে আজিনামোটো। আজিনামোটো হচ্ছে একটা কম্পোনেন্ট যেটা চাইনিজ ফুডে তার স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। সেইটা প্রথম 13 সপ্তাহতে না খাওয়া ভালো, কারণ তাতে কিছু টেরাটোজেনিসিটি বা বাচ্চার বিকলাঙ্গ হওয়ার চান্স থাকে। প্রথম 13 সপ্তাহকে আমরা অর্গ্যানোজেনেসিস ফেজ বলি। ওই ফেজটায় বাচ্চার সমস্ত অর্গ্যানগুলো তৈরি হয়ে যায়। তারপর থেকে কিন্তু নতুন অর্গ্যান আর কিছু তৈরি হয় না, ওগুলোর পরিবর্ধন ঘটে। সুতরাং এই ফেজে যদি এমন কিছু খাওয়া হয়, এবং সেই জন্যেই খুব ভালো করে গাইড না করে কোনো ওষুধ কিন্তু খাওয়াটা ঠিক নয়। আচ্ছা, এই যে আজিনামোটরের কথা বললেন, এটা তো দেখা যায় যে বাইরের ফাস্টফুড মানেই একটা আজিনামোটরের থাকে, থাকে। তাতে ধরে নেওয়াই হয় সেটা নাকি খাবারের স্বাদকে বৃদ্ধি করে। ডেফিনেটলি। তো সেই ক্ষেত্রে যদি সেই সময় বাইরের খাবার খেতে যায়, তো কি করবেন? সে বাইরের খাবার তাহলে কি একদম অ্যাভয়েড না না, করবে? বাইরের খাবার খাবে, বাইরের খাবার খাবে না কেন? তাহলে বাইরের খাবার যারা বানাচ্ছে তাদেরই বা চলবে কি করে? সেটা নয়, বাইরের খাবার নিশ্চয়ই খাবে, কিন্তু বাইরের খাবার খেতে গেলে এই আইডিয়াসগুলো জেনে গেলে তারা যদি ওখানে গিয়ে একটু বুঝে খান যে এইটাতে এটা থাকবে কিনা, বা জিজ্ঞাসা করে নেন, বা তাহলে বলে একটু দেওয়া যে এটা যাতে না হ্যাঁ, দেওয়া মানে হয়। না, ব্যাপারটা হচ্ছে প্রিপেয়ার্ড ফুডে তো আপনি আর বলতে পারছেন না, একটু জেনে নেওয়া যে আমি যেটা খাচ্ছি ভাই এতে কি এই জিনিসটা আছে, সেটা একটু জেনে নিয়ে খাওয়াটা ভালো। তবে যেটা বেশি করে খেতে বলা হয় সেটা বলা হলো একটা, সেটা হচ্ছে ননভেজ। তার মধ্যে একাধিক ডিম খাওয়া ভালো, মিনিমাম 2টো ফুল ডিম। তার বেশি যদি কেউ খেতে চায় তাহলে 2টোর ওপরে বাকিগুলোর হলুদ, এটা বাদ দিয়ে সবুজ সাদাটা। ডিমের সঙ্গে মাছ মাংস পরিবারে যেমন আসছে, একদম সেই ঘটি বাটি বিক্রি করে মাছ প্রচুর খাওয়াতে হয় এরকম কোনো মানে নেই। সাধারণ পরিবারগুলোতে আমাদের যেরকম ফ্রিকোয়েন্সিতে মাছ মাংস আসে সেটা খেলেই হবে। তার সঙ্গে প্রচুর সবজি খেতে হবে, কারণ সবজিতে কিছু কম্পোনেন্ট আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেগুলো এ সময় খুব প্রয়োজন। এবং সবজি কনস্টিপেশনটাকেও এ সময় প্রোজেস্টেরন হরমোন বাড়ে বলে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হওয়ার চান্স বাড়ে। সবজি যেহেতু ফাইবার ক্যারি করে, ফাইবারে পায়খানাটা পরিষ্কার থাকে এবং পেশেন্টের হজম হলে পেশেন্টের শারীরিক কষ্টগুলো কম হয়। সবজি খেতে বলা হয়, প্রচুর ফল খেতে বলা হয়, ফল যার যতটা ক্ষমতা সে খাবে, এবং প্রচুর জল, 3 থেকে 3.5 লিটার জল বলা হয়, 1/2 লিটার দুধ যদি কেউ, অনেকের অসুবিধে থাকেন তাহলে দুধ খেতে না পারলে দুধজাত যেগুলো, যেমন ধরুন ছানা, দই, ঘোল, পনির, আইসক্রিম, এগুলো তারা খাবে। এইরকমভাবে বলা হয়। আর প্রচুর ডাল খেতে বলা হয়। এবারে ডালেও আবার কিছু প্রশ্ন ওঠে
পেশেন্টদের কাছ থেকে আমরা নতুন শিখি, কারণ শেখাই জীবন, তো মানে জীবনের শেষ দিন অবধি শেখা। তো আমাদের জিজ্ঞাসা করার এত ডাল কি মুসুর ছাড়া অন্যদের কিছু খাওয়া যাবে না? না, আমার মাসি বলেছে কিন্তু মুসুর ছাড়া আর যেন কিছু না দেয়। আমি বলেন দেখুন, যে কোনো ডাল খাওয়া যাবে, ডালের প্রোটিনের পরিমাণ হয়তো একটু এদিক ওদিক হবে, কিন্তু এর জন্য আপনাকে স্পেশাল কোনো ডাল করার দরকার নেই। আপনি ডাল খেতে পারেন, যা খান, কিন্তু ডালের প্রোটিনটাও প্রয়োজনীয়। ফোনে আছেন কে? সরাসরি চলে যাব 22488085। ডক্টর বরুণ চক্রবর্তী আছেন আমাদের সাথে। কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার, বলুন। বলছি আর কি, আপনারা যে আলোচনা করছেন মা কখন হয়, মা কি কোনো মায়ের গর্ভে যখন সন্তান এসে যায়, জানা যায়, তখন কি সে মা হতে পারে? মা তো হবে ডেলিভারি হওয়ার পরে। সেটা তত্ত্ব কথা। তবে আমি যেটা মনে করি, আমরা কিন্তু মাতৃত্ব যেই পেশেন্ট বুঝতে পারলো যে সময় মা হতে চলেছে, সবাই তো সব কিছু একদিনে হয়ে উঠতে পারেন না। তো যেই সে জানলো যে সে কনসিভ করেছে, সে মা হচ্ছে, এবং তখন থেকেই হয়তো তখন মা থেকেই তাকে মা বলা হয়। গর্ভের মধ্যে হয়তো ডিস্টার্ব হয়ে গেল, তখন কি সে কি মা হলো? না, মা হতে পারল না, সেটা তো একটা কমপ্লিকেশন। হ্যাঁ, সেটা একটা জটিলতার কারণে হয়তো হলো, কারণে হতে পারে, কিন্তু সাধারণত তো আমরা ধরেই নিই যে যে মা হতে গর্ভে, চলেছে। হ্যাঁ গর্ভে মা হতে চলেছে। নতুন, হ্যাঁ এটা নতুন, স্বাভাবিক কথা যে মা হতে চলে, যে যেই সে কনসিভ করলো। মানে এটাই তো ধ্রুব সত্য হয়ে যায়। হ্যাঁ, ওটাই স্বাভাবিক, কারণ যে কোনো ক্ষেত্রেই কোনো একটা প্রসেস গিয়ে ম্যাচিওর নাই করতে পারে। Absolutely, একজন absolutely. খেলোয়াড় গোলের দিকে বল নিয়ে গিয়ে গোলটা হলো না, হতেই পারে, কিন্তু তিনি তো এই কিন্তু গোল করা তিনি তো খেলোয়াড়, তিনি তো গোল করতে যাচ্ছে। ঠিক। সংঘমিত্রা forward। ঘোষ, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, বলছেন এই মাতৃত্বকালীন সময়ে অনেক মহিলা ডায়াবেটিক হয়ে পড়ে, আবার সন্তান হওয়ার পর নন ডায়াবেটিক হয়ে যান, কারণটা কি জানলে উপকৃত হব। এটা খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা খুব আপনাকে ধন্যবাদ জানাই। এটা খুব কমন কোয়েশ্চেন, সবার জানা উচিত। এবং ডাক্তাররা আমরা প্রেগনেন্সিতে যে কটা ডিজিজকে ভয় পাই, তার মধ্যে এই ডায়াবেটিস, বা এটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস, মানে প্রেগনেন্সি আপনার ডায়াবেটিসটাকে বহন করে নিয়ে এলো, কিন্তু যে প্রেগনেন্সিটা ডায়াবেটিস নিয়ে এলো, প্রেগনেন্সি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার আবার করে ডায়াবেটিসটা চলে যাবে। এটার অনেকগুলো ইমপ্লিকেশান আছে। নাম্বার ওয়ান খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে যে যেই মুহূর্তে আপনার জেস্টেশনাল ডায়াবেটিস আমরা পরীক্ষা করে বুঝতে পারলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে, কিছু চিকিৎসা, কিছু লাইফস্টাইল আমরা বলে থাকি, এবং সেটাও কোন স্টেজে আপনার ধরা পড়লো তার ওপর ডিপেন্ড করে। ধরুন আমরা একদম শেষের দিকে গিয়ে দেখলাম, তখন কিন্তু আমরা আর আপনাকে প্রাইমারিলি ধরা পড়লে যে জিনিসগুলো বলা হয়, প্রাইমারিলি ধরা পড়লে ধরুন প্রথম আমরা বলি যে রেগুলার একটা এক্সারসাইজ করতে, কিছু ডায়েট কন্ট্রোল করতে, সেটার করার আমরা সময় পাবো না, তখন কিন্তু আমরা ডাইরেক্টলি ইনসুলিনে চলে যাব। সেরকম আপনার কোন স্টেজে ধরা পড়ছে সেটা খুব ইম্পর্ট্যান্ট, এবং ধরা পড়ার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুদের সঙ্গে ওপিনিয়ন করতে হবে। সেকেন্ড হচ্ছে, জেস্টেশনাল ডায়াবেটিস হলে অন্য কতগুলো কমপ্লিকেশনের চান্স বাড়ে, সেগুলো মাথায় রেখে চিকিৎসাটা ফলো করতে হবে। থার্ড হচ্ছে, জেস্টেশনাল ডায়াবেটিসে যেটা আপনি একজন শ্রোতা বলছিলেন যে মা হতে গিয়ে হঠাৎ করে, এই যে হঠাৎ করে হার্টবিট বন্ধ হয়ে যাওয়া, একে আমরা IUFD বা ইন্ট্রা ইউটেরাইন ফিটাল ডেথ বলি, পেটের ভেতর বাচ্চাটি মারা যাওয়া, সেটার ইনসিডেন্স কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিসে খুব বেশি। এবার এই যে ভদ্রমহিলা সংঘমিত্রা দেবী কোয়েশ্চেনটা করে পাঠিয়েছেন, তার প্রশ্নটার বিজ্ঞানসম্মত উত্তর করতে গেলে এই প্রেগনেন্সিতে আমাদের কতগুলো হরমোন বাড়ে, খুব সহজ ভাষায় নাম উচ্চারণ করতে গেলে একটা হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন বলে একটা হরমোন বাড়ে, HPL বলা হয়, সেটাও কিন্তু প্রেগনেন্সিতে ব্লাড সুগারটা বাড়ায়। এবারে যার ডায়াবেটিস হলো, তাহলে তার প্রথম করণীয় হচ্ছে ডাক্তারবাবুর অ্যাডভাইসটা মেনে চলা। সেকেন্ডলি হচ্ছে যে ডায়াবেটিসটা প্রেগনেন্সির পরে চলে গেল মানেই সে কিন্তু ডায়াবেটিস থেকে মুক্ত হলো তা নয়। আমাদের জেস্টেশনাল ডায়াবেটিসের কতগুলো নিয়ম আছে, যে পেশেন্টের জেস্টেশনাল ডায়াবেটিস হলো, যার ডায়াবেটিস আগে ছিল না, প্রেগনেন্সিতে ধরা পড়লো, সেই পেশেন্টকে কিন্তু প্রতি 6 মাস পর পর প্রথম 3 বছর রেগুলার টেস্টের মধ্যে থাকতে হবে। কারণ এই পেশেন্টরা, স্পেশালি যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে,
এরা কিন্তু এই যে মা হলেন যিনি, তিনি ভবিষ্যৎ জীবনে কিন্তু ডায়াবেটিক হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আচ্ছা। সব থেকে দুঃখের সেটা হচ্ছে নবাগত বা নবাগতা, মানে আমরা যাকে অফস্প্রিং বলছি, তারও কিন্তু ভবিষ্যৎ জীবনে ডায়াবেটিসের চান্স বেড়ে যায়। সুতরাং জেস্টেশনাল ডায়াবেটিস একটা খুব খুব ইম্পর্ট্যান্ট জায়গা। এবারে কতগুলো ডিজিজ আছে যে ডিজিজে পেশেন্টরা প্রেগনেন্ট হলে তাদের ক্ষেত্রে জেস্টেশনাল ডায়াবেটিসের ইনসিডেন্স বাড়ে। তার মধ্যে একটা হচ্ছে পলিসিস্টিক ওভারি। যে মেয়েদের পলিসিস্টিক ওভারি আছে তারা কনসিভ করার পরে দেখা যায় যে তাদের ক্ষেত্রে আমরা প্রেগন্যান্সির ফেজে তার সুগার বেশি হয়ে যাওয়া বা ডায়াবেটিসের লক্ষণ পাই। সুতরাং এটা একটা মনে রাখতে হবে। সুতরাং যে ডায়াবেটিসের প্রেগনেন্সিতে আক্রান্ত হলেন তাকে কিন্তু অন্যদের থেকে আরও বেশি কশাস হতে হবে আমরা মনে করি, কারণ তিনি হয়তো ভবিষ্যৎ জীবনের একটা রেড ফ্ল্যাগ যাকে বলে একটা হাতে বহন করতে চলেছেন যে তার কিন্তু ডায়াবেটিস হবে। এবার ডায়াবেটিস তো লাইফস্টাইল ডিজিজ, সেটা কখনোই কিওর করা যায় না, কিন্তু কন্ট্রোলে রাখা যায় সে যদি তার লাইফস্টাইলটা কন্ট্রোল করে। আচ্ছা, আমাদের ফেসবুকেও প্রশ্ন আসছে, কিন্তু তার আগে ফোনে কেউ আছেন বলিনি, তারপরে ফেসবুক কমেন্ট সেকশনে যাচ্ছি। কে আছেন আমাদের সাথে? নমস্কার, আমি কুণাল চ্যাটার্জি বলছি হাওড়ার কোনা থেকে। বলুন তো কুণাল বাবু। আমার প্রশ্নটি হচ্ছে যে এই যে গর্ভকালীন সময় 280-82 দিন সময়, হুম। তো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ পড়তে পারে। তো এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণে শাশুড়ি বা বয়স্ক মহিলারা, মা ঠাকুমারা কিছু নিয়ম কানুন মানতে বলেন, এগুলো কতটা যুক্তিসঙ্গত? এবং তারপরে যদি সন্তান কোনো কারণে যদি প্রতিবন্ধী হয়ে জন্মায়, তখন মেয়েটিকে সারা জীবন কথা শুনতে হয়, বা যদি প্রতিবন্ধী নাও হয় তো এই নিয়ম কানুন না মানার জন্য তাকে কিন্তু এই গর্ভকালীন সময় কথা শুনতে হয়। এই যে ব্যাপারটি নিয়ে আমি চাইছি একটু বিস্তারিত ভাবে যদি আলোচনা করা হয়, তাহলে অনেকের এই কুসংস্কারটি ভাঙবে, এই স্টিগমা থেকে অনেকে বেরোতে পারবে বলে আমি মনে করি। ধন্যবাদ। খুব ভালো প্রশ্ন, আপনাকে অজস্র ধন্যবাদ এর জন্যে। মানুষের মনের কালো দিকগুলোকে সরানোটা সবার দরকার। দেখুন, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণে বেসিক্যালি আমরা যে রেগুলো পৃথিবীতে অন্য সময় পাচ্ছিলাম, কিছুক্ষণের জন্যে কিছু রে বন্ধ হয়ে যাচ্ছে। এবার সেই রেটা যদি অন্যগুলো খারাপগুলোকে ভালো করার জন্য দায়ী থাকে, তাহলে সেই সময় সেই রেটা মানে আসছে না পৃথিবীতে, সেটাও কিন্তু ক্ষণিক। এবারে সেই সময় অনেকে দেখেছি যে খাবার দাবার সব ফেলে দিচ্ছে, পরদিন নতুন করে রান্না হচ্ছে মা যারা হচ্ছেন তাদের জন্যে। এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, এগুলোর কোনো রকম সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড কিচ্ছু নেই। বরঞ্চ আমি বলবো যে যত তাড়াতাড়ি এই সমস্ত ভ্রান্ত ধারণাগুলো থেকে বেরিয়ে আসা যায় তত ভালো। কোনো রকম চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে খাবারের কিছু ব্যাপার থাকে না, বরঞ্চ যেটা করা যায় সেটা হচ্ছে ওই ডাইরেক্ট টাকানোগুলো সেগুলো একটু না করাই ভালো। সেটা সবার পক্ষেই না করা ভালো। সেটা যে মা হতে চলেছেন তার স্পেশাল কিছু নয়, কারণ কতগুলো ক্ষেত্রে দেখা যায় যে রেসগুলো এত হেভি থাকে যেটা চোখের কর্নিয়া বা চোখের অন্যান্য অঙ্গগুলোর ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। তাছাড়া কিন্তু কোনো স্পেশাল প্রিকশনের কোনো জরুরি দেখি না। সোমনাথ মণ্ডল আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে, মানে আমাদের যে ফেসবুক লাইভ হচ্ছে সেখানে কমেন্ট সেকশনে লিখেছেন যে এই সময় মায়ের খুব মুড সুইং হয়, মানসিক স্বাস্থ্যের উপর খুব বেশি কি জোর দেওয়া দরকার? আরও একটা মেসেজ, মানে আরেকটা হোয়াটসঅ্যাপ আছে, সেটা যাব, কিন্তু তার আগে এই প্রশ্নের উত্তরটা জানতে চাইবো। মুড সুইং এর জন্য কিন্তু হরমোন দায়ী। যেমন ধরুন, মেনোপজ যখন হচ্ছে, কোনো মহিলার পিরিয়ড বন্ধ হয়ে যাচ্ছে, তখনও তার মুড সুইং হচ্ছে। এবারে কেননা তার কিছু হরমোন যেটা তার শরীরে এতদিন কাজ করছিল সেটা অ্যাবসেন্ট হচ্ছে। তেমনভাবে এই প্রেগনেন্সিতেও কতগুলো হরমোনাল চেঞ্জেস এমন আসে যে তিনি একটুখানি হয়তো অ্যাটেনশন ডিম্যান্ডিং হয়ে যান। বেসিক্যালি তারা কিন্তু খুব যে সহজে রেগে যাচ্ছেন বা তা নয়, তারা জেনারেলি হয়তো একটু অ্যাটেনশন মানে অ্যাটেনশন পেতে চান, এবং সেই সময় সেটা না পেলে তারা হয়তো একটু ক্ষুব্ধ হয়ে যান। আর একটা জিনিস হয় যে কতগুলো ক্ষেত্রে ক্যাটেকোলামাইন বলে ব্রেনের কতগুলো নিউরো ট্রান্সমিটার আছে, সেগুলোর কিছু প্রেগনেন্সিতে চেঞ্জ হয় বলে তারা সহজে ঘাবড়ে যান।
যেটা হয় যে পেশেন্টরা আগে যতটা কনফিডেন্সের সঙ্গে প্রবলেম অফ লাইফকে ট্যাকেল করতে পারতো, এখন ততটা পারছেন না। সুতরাং সেটা একটা দিক হতে পারে। আদারওয়াইজ মুড সুইংয়ের জন্যে তার সঙ্গে একটু সময় দেওয়া, তার সঙ্গে বসে একটু কথাবার্তা বলা, তাকে একটুখানি মাইন্ডটাকে ডাইভার্ট করা, মানে টেলিভিশন দেখা, রেডিও শোনা, গল্পের বই পড়া, বন্ধুদের মধ্যে বসিয়ে কথাবার্তা বলানো, তাহলে কিন্তু তার মনে একটা নতুন জিনিস আসতে চলেছে, তো সেই ভয়টা থেকে সে সরে যাবে এবং তখনই তার এই মনের সমস্ত মুড সুইংগুলো চলে যাবে। সুতরাং এটার জন্য স্পেসিফিক কোনো চিকিৎসার কিছু নেই। আমাদের আরেকজন এসেছেন ফোনে, তার প্রশ্ন নিয়ে। কে নমস্কার। আছেন? হ্যাঁ নমস্কার। হুম। এই উপযোগী অনুষ্ঠানের নিয়মিত দর্শক, আমি তিলক পাল হুগলির উত্তরপাড়া থেকে বলছি। বলুন। আমার প্রশ্ন আমার নাতনিকে নিয়ে। আমার নাতনির বয়স এখন 2 বছর 8 মাস। ওর সমস্যা হচ্ছে কি, ওর যখন জ্বর হয়, জ্বর হলে তরকা বলে একটা যে আছে না, তরকা মানে টোটাল মানে খিস লেগে গিয়ে কোনো শেষ থাকে না, ওই ধরনের একটা সমস্যা হয়। তখন আমরা খুব ভয় খেয়ে যাই। ভয় খেয়ে গিয়ে আমি উত্তরপাড়া একবার মানে এটা নিয়ে পরপর 2বার হলো। ও থাকে শ্রীরামপুর মায়েস থেকে ওখান থেকে মায়েসে আমরা ওয়ার্ল্ড হসপিটালে নিয়ে গেলাম। ওখান থেকে রাত্রিবেলা, তখন তারপরের দিন ওরা 4 দিন। আপনার প্রশ্নটা একটু বলুন চট করে। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে কি, এই তরকা হলে তরকা থেকে আমাদের ব্যাপারটা এইটা কত বছর পর্যন্ত হবে, আর এ থেকে কি প্রতিকার আছে? বেশ, আমরা বন্ধুদের একটা অনুরোধ করব, যারা আমাদের অনুষ্ঠান শুনছেন এবং যারা ফেসবুকে লাইভ দেখছেন, আজকের বিষয়টা কিন্তু খুব নির্দিষ্ট। তা হচ্ছে মাতৃত্বকালীন সাবধানতা। তা আপনি যে প্রশ্ন করলেন সেটা ডক্টর চক্রবর্তীর মতন একজন প্রাজ্ঞ চিকিৎসক উত্তর দেবেন। তবে আমরা না টপিকের বাইরে খুব একটা যেতে চাই না। এই নিয়ে প্রচুর কিছু আমাদের জানার আছে, ডক্টর চক্রবর্তী জানানোর আছে, ফলে আমরা উইদিন দ্য টপিকই থাকবো। স্টিল প্রশ্নটা যেহেতু এসে ডক্টর চক্রবর্তী বলছেন। প্রথমে বলি, উত্তরপাড়া শুনে আমার একটু উইকনেস হলো, কারণ আমি স্কুলিং আমার উত্তরপাড়াতে। আচ্ছা, তো এই যে তরকা যেটা আপনি বলছেন, এটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় ফেব্রাইল কনভালশন। ফেব্রাইল কনভালশন পিডিয়াট্রিক এজ গ্রুপে হয়, বাচ্চাদের যে বয়স সেই বয়সেই হয়, বড়দের হয় না। বড়দের ফিভারে কনভালশন হয় না জেনারেলি। তো প্রেগনেন্সির সঙ্গে এটার বিশেষ সম্পর্ক নেই। আপনাকে যেটা করতে হবে, আপনার যিনি পিডিয়াট্রিশিয়ান তার সঙ্গে যোগাযোগ করতে হবে। এখন পিডিয়াট্রিক নিউরোলজিস্ট আছেন কলকাতা শহরে, ভালো ভালো, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, তারা আপনাকে গাইড করে দেবেন। তবে একটা কথা, ফিব্রাইল কনভালশন কিন্তু চিকিৎসা না করলে ভবিষ্যৎ জীবনে বড় রোগ টেনে আনতে পারে। একদম শুরুর দিকে ওই যে প্রথম স্টেজটা যেটা আপনারা বললেন 3টে ভাগের মধ্যে, প্রথম ট্রাইমেস্টার, প্রথম যে ফেজটায়, সেইখানে অনেক মেয়েরই এটা হয়, তাদের প্রচণ্ড বমি ইত্যাদি হতে থাকে। এদের মধ্যে যারা প্রফেশনে আছেন, চাকরি করছেন, এদের ক্ষেত্রে এই বিষয়টাকে হ্যান্ডেল করাটা তো একটু কঠিন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে প্রথমত বুঝতে হবে যেটা কেন হয়। প্রেগনেন্সিতে একটা হরমোন হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন সেটা খুব বাড়ে, এবং এটার ভিত্তিতেই কিন্তু এই যে ইউরিন টেস্টে আমরা দেখতে পাই, সেটা ইউরিনের সঙ্গে যেটা বেরোচ্ছে সেই ইউরিনারি ওই হরমোনটাকে দেখে প্রেগনেন্সি প্রমাণ করা যায়। এবারে এটা আমাদের ব্রেনের যে সেন্টারগুলো আমাদের বমিকে কন্ট্রোল করে, নজিয়া ভমিটিংকে কন্ট্রোল করে, সেই জায়গাগুলোকে স্টিমুলেট করে। ঠিক, যার ফলে- আমরা আসছি এক সরাসরি কিন্তু ফেসবুক লাইভে। ফেসবুককে কিন্তু আমরা কন্টিনিউ করব আমাদের এই প্রশ্নের উত্তর। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রে যে পেশেন্ট কাজে যাচ্ছেন তার পক্ষে তো ডেফিনেটলি ওষুধ খেতে হবে, এবং এখন এমন ভালো ভালো ওষুধ আছে যেগুলো প্রথম 13 সপ্তাহ, যে সময়টা একটু আগেই আমরা বললাম যে বাচ্চার অর্গ্যানগুলো তৈরি হয়, আমরা প্রমাণ করা গেছে যেগুলো বাচ্চার ক্ষতি করা হয় না, সেই ওষুধ ছাড়া ওষুধ লিখি না। সেই ওষুধ, এরকম ভালো ভালো ওষুধ আছে যেগুলো খেলে পরে দেখা যায় যে তার এই বমিটমিগুলো প্রায় 80% কমে গেছে এবং তিনি কাজকর্ম করতে পারছেন। আর একটা জিনিস থাকে প্রেগনেন্সিতে, যেহেতু আমাদের স্টমাকের অ্যাসিড সিক্রিশনটা চেঞ্জ হয় এবং স্টমাক থেকে গ্যাস্ট্রিক এমটিং বলে, স্টমাক থেকে ফুডটা বেরিয়ে যাওয়ার সময়টাও বেড়ে যায়, যার ফলে একটা আনডায়াগনোজড একটা হাইপার অ্যাসিডিটি বা অম্বল থাকে।
সেই অম্বলটার জন্যও কিন্তু অনেক পেশেন্টের বমি হয়। সুতরাং তাকে আমরা ওই অম্বলের দিকটাও যদি একটু খেয়াল রাখি, তাহলে পরেও কিন্তু দেখা গেছে যে তার এই বমি টমিগুলো কষ্টগুলো কমে যায়, এবং বমির কষ্টটা থাকলে সে অনেকটা তাড়াতাড়ি কাজে ফিরতে পারেন। এখন তো সবারই কাজকর্ম থাকে, সব মেয়েরাই প্রায় কাজকর্ম করেন, খুব ভালো লাগে এটা আমাদের, যে সবাই কাজ করছে, কাজে পরিশ্রম করছে, চেষ্টা করছে, সেখানে ফিটনেসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে আমাদের প্রথম 3 মাসের কথা আসছে, সেই প্রথম 3 মাসে সবচেয়ে বড় ভুল কোনটা করে থাকেন বেশিরভাগ মহিলা? আসছে সে কথায়, তার আগে ফোনে কে আছেন? নমস্কার, হ্যাঁ কথা বলুন। না, ফোনে এই মুহূর্তে নেই, চলে যাব সরাসরি সেই প্রশ্নে। সবচেয়ে বড় ভুল হচ্ছে ডাক্তারবাবুর কাছে না যাওয়া। কারণ ধরুন সে ইউরিন টেস্ট করলো, সে জানলো যে সে প্রেগনেন্ট, তার সিমটম চলছে প্রেগনেন্সিতে, সে খুব এনজয় করছে, হঠাৎ দেখা গেল সিমটমটা একটু কম, সে কিন্তু খেয়াল করলো না প্রেগনেন্সিটা কোনো একটা কারণে ডিমাইস হয়েছে, লস হয়েছে, যাকে আমরা বলি যে মিসক্যারেজ, অ্যাবর্শন হয়ে গেছে। সেটা কিন্তু ডাক্তারবাবুর কাছে না গেলে সে কিন্তু বুঝতে পারবে না। সে বেশ কিছুদিন বাদে তার একটা ব্লিডিং শুরু হয়ে গেল, রক্তক্ষরণ শুরু হয়ে গেল, পেন হলো, তখন সে বুঝতে পারলো যে আমার তো প্রেগনেন্সিটা গেছে। সুতরাং ওই স্টেজে যাওয়ার আগে কিন্তু অনেক কিছু করবার আছে। যে সামান্যতম একটা পেটে ব্যথা নিয়েও পেশেন্ট আসে, আমরা কিছু টেস্ট করে বুঝতে পারি যে তাকে এই ব্যবস্থাটা না দিলে তার বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যাবে। সুতরাং সেই ডাক্তারবাবুর কাছে যাওয়াটা খুব এসেনশিয়াল, সেটা যেখানেই হোক, সে প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রে হোক বা প্রাইভেট প্র্যাকটিশনার হোক, বড় হাসপাতাল, যেখানেই যাবেন, ইনিশিয়াল একটা কি বলবো এঙ্গেজমেন্ট, যে আমি আপনার কাছে এনরোলড হলাম, এই জিনিসটা খুব জরুরি। মানে তত্ত্বাবধানে থাকা যাকে বলা হয়। Absolutely. আচ্ছা, প্রথম এই যে সময়টার কথা হচ্ছে, এই সময়টাতেই কি বলা হয় যে খুব সাবধানে যেন কোনো ঝাঁকুনি না হয়, আর সেইভাবে চলাফেরার জন্য বলা হয়? বাড়ির যারা বয়স্করা থাকেন তারা বলেন যে এটা খুব কমন কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন। ঝাঁকুনি কতগুলো এন্টিটি ছাড়া প্রেগন্যান্সির কোনো ক্ষতি করতে পারে না, এটাও একটা ভুল আইডিয়া। অনেক পেশেন্ট দেখা গেছে যে ঝাঁকুনি করে তিনি অটোয়ে করে স্কুলে যেতেন, প্রায় 2.5 কিলোমিটার 4 কিলোমিটার, সে জাস্ট ঝাঁকানির জন্য স্কুলে যাওয়াটা বন্ধ করলো, তার হয়তো স্কুলটা হাতছাড়া হলো। কতগুলো স্পেসিফিক এন্টিটি আছে, যেখানে আমাদের একটা সার্ভাইকাল ইনকম্পিটেন্স বলে একটা জিনিস আছে, যেখানে ইউটেরাসের তলায় সার্ভিক্স, যেটা মুখটা, সেটা অনেক সময় ছেড়ে যায়, তখন দেখা যায় যে প্রেগন্যান্সিটা বেরিয়ে আসতে পারে। সেটা আমরা সোনোগ্রাফিতে বুঝতে পারি, এবং তার ক্ষেত্রে কিছু ব্যবস্থা নেওয়ার আছে, কিছু সার্জিক্যাল ব্যবস্থা নেওয়ার আছে। এগুলো কিছু কিছু ক্ষেত্রে প্লাসেন্টা বা অমরা বা ফুল, সেটা লো লাইং থাকে। প্লাসেন্টা জেনারেলি ইউটেরাসকে একটা আরবিট্রারিলি আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট ভাগ করা হয়। আপার সেগমেন্টে থাকাটা নর্মাল, লোয়ার সেগমেন্টে থাকলে কিন্তু তার রিস্ক, এবং সেক্ষেত্রে পেশেন্টকে আমরা বলবো যে পেশেন্ট শুড টেক রেস্ট। কিন্তু আদারওয়াইজ যে কোনো প্রেগন্যান্সি এসছে বলেই তার ঝাঁকানিতে বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে, এটা ভুল আইডিয়া। বেশ, আমাদের কিন্তু ফেসবুকে কমেন্ট সেকশনেও বেশ কিছু কমেন্ট এসেছে। তার মধ্যে তিলক পাল, তিনি বলছেন অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে, উত্তরপাড়া থেকে তিনি দেখছেন, তিনি জানিয়েছেন আমাদেরকে। তিলক পাল তিনি বলছেন যে শিশুদের সমস্যা নিয়ে আলোচনার জন্য ডাক্তার চাই। ঠিক আছে, আমরা নিশ্চয়ই সেটা পরবর্তীকালে পরবর্তী সেটা episode-এ দেখবো। আর যাদবেন্দ্র পণ্ডা বলছেন যে মাতৃত্বকালীন ডায়াবেটিস সম্বন্ধে জানার খুব ইচ্ছা ছিল, সেটা জানতে পেরেছি। জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে তিনি আমাদের সাথে যুক্ত আছেন। ফেসবুকের যারা আছেন এই মুহূর্তে তাদেরকে বলে দিই যে আমাদের সাথে রয়েছেন ডক্টর বরুণ চক্রবর্তী। আর আমি জানি ফেসবুকের পোস্ট দেখে আপনারা অনেকেই হয়তো বুঝে গেছেন যে আজকের কি নিয়ে কথা হচ্ছে, মাতৃত্বকালীন সাবধানতা নিয়ে। খুব ডেলিকেট একটা সময়, যে সময়টাকে সত্যি সাবধানভাবে চলতে হয় নাকি আর বাকি সময়ের মধ্যে চলতে হয়, সেগুলো নিয়েই কিন্তু কথা হচ্ছে। আমার পরিচিত একটি মেয়ে, সে ছোটবেলা থেকেই তার যোগাসন করার অভ্যাস, এবং সেই নিয়ে অনেক প্রতিযোগিতা ইত্যাদিতেও সে সফল ছিল। সে একটা মজার কথা আমাকে বলেছিল যে আমার এই যোগাসনে বা যোগব্যায়াম করার অভ্যাস, ওটা কিন্তু আমার মাতৃত্বকালীন সময় আমি বন্ধ করিনি, আমি কিছু পরিমার্জন করেছিলাম। এই যে ব্যায়াম করার অভ্যাস, এটাকে কি কন্টিনিউ করা উচিত? 100 বার। আমরা প্রেগন্যান্সিতে যে অ্যান্টিনেটাল ক্লিনিকগুলো চালাই, তাতে কিন্তু বেশ কিছু জায়গাতে আমরা তাদের কিছু ফিজিক্যাল ফিটনেস ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করি।
কারণ ফিজিক্যাল ফিটনেসটা কিন্তু এটা খুব জরুরি, কারণ এটা একটা 9 মাসের গেম বলবো, 9 মাসের খেলা। তাতে যদি সে ফিজিক্যালি ফিট না থাকে, সে কিন্তু এটা গ্র্যাজুয়ালি তো তার উপরে চাপটা বাড়তে থাকে, সে বয়ে উঠতে পারবে না। সে যে ফিজিক্যাল এক্সারসাইজ করে, সে যেটা পারে, যতটুকু তাকে পারা হয়, যে যেটা করতে অভ্যস্ত, ওই বলে দেওয়া হয় যে আপনি যতটা অবধি কমফর্টেবল ততটা অবধি করুন। ধরুন কেউ দেখা গেছে যে আগে সেফ হাঁটতেন 4 ঘন্টা, 4 কিলোমিটার, এখন ধরুন 1 কিলোমিটার গিয়ে সে টায়ার্ড হয়ে যাচ্ছে, আস্তে আস্তে 1 কিলোমিটার যান, 2-10 মিনিট বসুন, একটু জল একটু চা খান, আবার হাঁটুন, কোনো বারণ নেই। নিজেকে স্ট্রেন না করাই ভালো, কারণ এই সময় কার্ডিয়াক আউটপুটের একটা পরিবর্তন, মানে হার্টের পাম্পিং ফাংশনের, সহজভাবে বলতে গেলে একটা পরিবর্তন হয়। সুতরাং সেটাকে আমরা যদি জোর করে আরও বাড়াতে যাই, সেই ব্লাডের প্রেশারটা বাচ্চাটার পক্ষে কিছু ক্ষতি করলেও করতে পারে। সেই জন্যে ওইগুলো একটু আমরা বারণ করে থাকি। আদারওয়াইজ একটা স্পেসিফিক বারণ যদি জানতে হয়, সেটা হচ্ছে 28 সপ্তাহর পরে আমরা হাইপার এক্সটেনশনটা বারণ করি। মানে এক্সটেনশন মানে হচ্ছে পিঠটাকে পেছন দিকে দিয়ে যেগুলো করা, সেইটা ফেজটাকে বারণ করি, কারণ সেটাতে ইউটেরাসটার উপরে চাপ পড়ে। সেটা 28 সপ্তাহের পরে যারা এক্সারসাইজ করেন তাদেরকে এটা একটুখানি নিশ্চয়ই তাদের যারা গাইড করেন বলে দেবেন যে এটা করতে বলা হয় 28 সপ্তাহের পরে হাইপার এক্সটেনশনটা বারণ করা হয়, তাতে বাচ্চাটা ক্ষতি হতে পারে আর কি। আদারওয়াইজ কিন্তু যোগাভ্যাস করা খুব ভালো, খুবই ভালো। এবং অনেক ডিজিজ, যেমন ওই যে একটু আগে বললাম জেস্টেশনাল ডায়াবেটিস, গাইনোকোলজিস্টরা প্রেগন্যান্সিতে যে কটা ডিজিজকে খুব ভয় পান, তার সবচেয়ে ওপরে যায় হচ্ছে প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন, PIH বলে। প্রেগন্যান্সিতে তার প্রেশার বাড়ে কতগুলো কন্ডিশনে, সেই কন্ডিশনটা যেমন একটা প্রচণ্ড ভয়ের আমাদের কাছে, কারণ ওটার অনেক ইমপ্লিকেশন রয়েছে। এবং ঠিক তেমনভাবেই জেস্টেশনাল ডায়াবেটিস একটা কন্ডিশন, যেটাতেও কিন্তু আমরা খুব একটু কশাসলি চলি, এবং তাকে যদি ঠিক মতো গাইড করা যায়, সেখানেও কিন্তু ওই যেটা বললাম, যে ধরুন কারো দেখা গেল যে 22 সপ্তাহে পাওয়া গেছে তার সুগার বেড়েছে, এবারে এই সুগারটার জন্য আমরা প্রথমে MNT বলি, মেডিকেল নিউট্রিশন থেরাপি। তাতে কিছু এক্সারসাইজ দেখানো হয়, কিছু ডায়েট মেপে দেওয়া হয়। এবারে এই MNTটা মধ্যে যেহেতু ফিজিক্যাল এক্সারসাইজটা আছে, আমি এই প্রশ্নটা এই জন্য তুললাম, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট। সুতরাং ফিজিক্যাল এক্সারসাইজ যারা করেন তারা নিশ্চয়ই সেটা করবেন এবং চালিয়ে যাবেন। বেশ, আমরা প্রথম ফেজটায় ছিলাম, প্রথম ফেজ থেকে এবার আমরা দ্বিতীয় ফেজে শিফট করি। প্রথম ফেজে আপনি যা যা করতে বললেন একজন মাকে বা হবু মাকে, সেইগুলি তার খাওয়া দাওয়ার ক্ষেত্র, তার ব্যায়াম করা, চাকরি বা পেশার জায়গাটা, এমনকি বাড়িতে যে কাজকর্মগুলি ন্যাচারালি এমনি করে থাকতেন, সেগুলো 14 থেকে 28 সপ্তাহের এই যে দ্বিতীয় ফেজ, এইগুলোই কি কন্টিনিউড হবে? একটা অঙ্গ এটার, সেটা হচ্ছে যে পেশেন্টরা কিন্তু অনেক সময় যেই সে কনসিভ করে, খুব ন্যায্যভাবে তারা আমাদের থেকে জানতে চায় যে ডাক্তারবাবু আমি কিভাবে চলবো, এবং তার মধ্যে কিন্তু শোয়াটাও তার কাছে খুব ইম্পর্টেন্ট। কীভাবে একদম শোবো তাই। ডাক্তারবাবু, কারণ তার একটা ধারণা যে তার উপর হয়ে শুলে বাচ্চাটা যদি ক্ষতিগ্রস্ত হয়, চাপ খায়, কারণ তার কাছে তো মা হচ্ছে মানে তার কাছে পৃথিবীর সবচেয়ে সেরা জিনিস তাকে দেওয়া, মানে ভগবান তাকে দিয়েছেন আর কি। তো এই যে 14 সপ্তাহ অনওয়ার্ডস, সেকেন্ড ট্রাইমেস্টার অনওয়ার্ডস, ইউটেরাসটা যেহেতু একটু বড় হয়ে গেল তখন আগের থেকে, আমরা পেশেন্টকে বলি যে আলাদা কোনো প্রিকশন নেই, বরঞ্চ যেহেতু শরীরের মাঝখানটার ওজনটা বাড়ছে, তার কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি চেঞ্জ হতে থাকে। আমরা যে দাঁড়িয়ে থাকি, আমরা যে বসা থেকে উঠি, আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা চেঞ্জ হয়। তেমনভাবে আজকে যে ভদ্রমহিলা ছিপছিপে লম্বা ছিলেন, তার হঠাৎ করে প্রেগনেন্সিতে 20 সপ্তাহ গিয়ে তো শরীরের সারা জায়গার ওজন অতটা বাড়েনি, মাঝখানটা বেশি বেড়েছে। এবার এইটার জন্য তার কিছু সেন্টার অফ গ্র্যাভিটি চেঞ্জ হওয়াতে তাদের কিছু ব্যালান্সের প্রবলেম হতে পারে। একটা জিনিস আমরা খুব দেখি যে পেশেন্টরা ধরুন যারা ইন্ডিয়ান স্টাইলে বসে স্টুল ইউরিন করছেন, তারা উঠে দাঁড়ানোর সময় হঠাৎ করে বলে, এটা তো মাথা ঘুরে গেছিলো,
দ্যাট ইজ জাস্ট বিকজ যে তাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা কিন্তু অন্য জায়গা দিয়ে উঠছে, ফলে তার শরীরে তখন তাকে ব্যালেন্সের একটু প্রবলেম হচ্ছে। আর সেকেন্ডলি হচ্ছে যে কিভাবে শোবে, যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে 16 সপ্তাহ অনওয়ার্ডস জেনারেলি পেশেন্টকে বলা হয় যে সে একটা দিকে কাত হয়ে শোবে। এবারে প্রেফারেবলি পেশেন্ট বাঁ দিকে কাত হয়ে শোবে, কারণ বেসিক্যালি ইউটেরাস এমনিতে একটু ডান দিকে ব্যাকা একটি অর্গান, একদম স্ট্রেট লাইনে সে থাকে না। এবারে এই বাঁ দিকে সে কাত হয়ে শুলে তার কতগুলো অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে যে আমাদের শরীরের নিম্নাঙ্গ থেকে যে রক্তগুলো হার্টে ফেরত আসে সেগুলো ভেনের মাধ্যমে হার্টে ফেরত আসে। এবারে পেটের ভেতর দিয়ে দুটো মোটা মানে যে ভেনগুলো তৈরি হলো তার মধ্যে একটা খুব মোটা ভেন, সেটা হচ্ছে ইনফিরিয়ার ভেনা কেভা, যেটা ডাইরেক্টলি হার্টে গিয়ে পৌঁছচ্ছে। আমি যদি সোজা হয়ে শুই তখন ওই প্রেগনেন্ট ইউটেরাসটা ওই ভেনটার ওপরে চাপ দিচ্ছে এবং তেমনভাবে অ্যাবডোমিনাল অ্যাওর্টা যে হার্ট থেকে ব্লাডটাকে নিয়ে যাচ্ছে ইউটেরাসে বাচ্চাকে দেওয়ার, তার উপরে চাপ খাচ্ছে, ফলে সার্কুলেশনটা কিছুটা ইম্পেয়ার্ড হয়, তার ব্লাড সাপ্লাই টু দ্য বেবি খানিকটা কিন্তু কমে যায়। সেটাকে মানে নেগলেক্ট, সেটাকে নালিফাই করার জন্য আমরা পেশেন্টকে কাত হয়ে শুতে বলি, যাতে ওই ইউটেরাস রক্ত চলাচলে কোনো রকম ঝামেলা না করে। যেমন দেখবেন অনেক পেশেন্ট প্রেগনেন্সিতে পা ফোলা নিয়ে আসে, পা ফোলাটা খুব কমন। এবারে পা ফোলা প্রেগনেন্সিতে একটা জিনিসেই আমরা ভয় পাই যে সেটা তার প্রেগনেন্সি ইনডিউস হাইপার টেনশন হচ্ছে কিনা, তার প্রেশার বাড়ছে কিনা। সেই প্রেশার বাড়ার সঙ্গে কিন্তু পা ফোলা থাকলে সেটা সিগনিফিকেন্স আলাদা, সেটাকে পেশেন্টকে ট্রিটমেন্টটা অন্যরকম করা হয়। আদারওয়াইজ এই যে পা ফোলা, সেটার জন্যেও কিন্তু এই অবস্ট্রাকশনটাই দায়ী। এবং সেক্ষেত্রে আমরা বলি যে আপনি যখন জেগে শুয়ে থাকার সময় আপনি একটু কাত হয়ে শোন, আপনি টিভি দেখছেন, গল্প করছেন, গল্প বই পড়ছেন, একটু কাত হয়ে শোন এবং পা ফুললে পায়ের তলায় একটু বালিশ দিয়ে উঁচু করে পাটাকে রাখুন, তাহলে ড্রেনেজটা বেটার হবে। আর কিন্তু একটা কথা বারবার তাদেরকে মনে করানো হয়, কারণ তারা আননোয়িংলি যে কাজটা করে ফেলেন, যে ঘুমের মধ্যেও তারা সবসময় একটা সতর্ক থাকতে চেষ্টা করেন যে আমি বাঁদিকে কাত হয়ে শোবো। ঘুম থেকে দেখলে আরে উপুর হয়ে গেছি, সে চিন্তায় পড়ে গেল, পরদিন সকালে ফোন ডাকতো আমি কালকে না ঘুম থেকে উঠে দেখলাম যে আমি উপুর হয়ে গেছিলাম। সেই জন্য আমরা বারবার বলি আপনি যতক্ষণ জেগে আছেন ততক্ষণ এটা করুন। ঘুমের মধ্যেও যদি এটা মানতে চান তাহলে ঘুমের ব্যাঘাত হবে, ঘুমের ব্যাঘাতে অন্যান্য সমস্যাগুলো ডেকে আনবে, এটা বলে দেওয়া হয়। ফোনে আছেন কে? সরাসরি চলে যাব না, ফোনে ছিলেন কিন্তু এই মুহূর্তে নেই। আচ্ছা, এই যে আমরা ঘুমের ব্যাঘাত হলে তো অনেক রকম অসুবিধাই হয় নিশ্চয়ই, সাধারণ অবস্থা তো। হ্যাঁ। আচ্ছা, কোনোভাবে যদি মাতৃত্বকালীন মানসিক কোনো সমস্যা হয় কোনো মায়ের, সেটা কি বাচ্চার উপর প্রভাব পড়ে? না, মাতৃত্বকালীন মানসিক সমস্যা কখনোই বাচ্চার উপর প্রভাব পড়ে না, কিন্তু সে সমস্যাটা যদি এমন কিছুভাবে মাকে ইনফ্লুয়েন্স করে যেগুলো মায়ের করা উচিত না সে করছে, তাতে হতে পারে। যেমন ধরুন সে তার পেটের মধ্যে চাপ দেওয়া শুরু করলো, কারণ তখন তো তার মানসিকভাবে সে একটু হয়ে গেছে। বা ধরুন এমন কিছু খাওয়া উচিত না সে খাওয়া শুরু করলো, এসবগুলো যাতে হয়। জেনারেলি মানসিকভাবে বিকারগ্রস্ত হলে ওষুধ যেগুলো দেওয়া হয় সেগুলো বাচ্চার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি করতে পারে। সেটাই মানে যিনি দেখছেন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট, তিনি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে দেবেন। একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এসছে আমাদের কাছে। প্রসূন রায় শিলিগুড়ি থেকে বলছেন, আমার স্ত্রী প্রসূতি থাকার সময় ইউএসজিতে কিছু সিস্টের উপস্থিতি দেখা যায়। আমরা ডক্টরের সাথে পরামর্শ করলে তিনি বলেন এগুলো প্রসবের পর ঠিক হয়ে যাবে। পরবর্তীতে প্রসবের সময় আর কোনো সমস্যা হয়নি। আমার সন্তানের বয়স বর্তমানে 2 বছর। এই সময়ের মধ্যে আমার স্ত্রীর কোনো সমস্যা হয়নি এবং আমরাও আর ইউএসজি করিনি। আমার প্রশ্ন, এই ব্যাপারে কি আর কোনো চিকিৎসার প্রয়োজন আছে? ভবিষ্যতে কি স্ত্রীর এই নিয়ে কোনো সমস্যা হতে পারে? স্ত্রীর বর্তমান বয়স 34 বছর। আমি প্রশ্নটাতে যেটুকু বুঝলাম, হয়তো তার আগে একটা মাইল্ড পলিসিস্টিক ডিজিজ ছিল। পলিসিস্টিক ডিজিজে যেটার জন্য প্রেগনেন্সি আসতে চায় না সেটা হচ্ছে সঠিক সময়ে ডিমটা ওভারি থেকে বেরোয় না, যাকে আমরা ওভিউলেশন বলি, ওভিউলেশনটা হয় না। কিন্তু পলিসিস্টিক ওভারিতেও ওভিউলেশন হয়, ইরেগুলার হয়। সেভাবে হয়তো সে কনসিভ করেছিল। যেই মুহূর্তে পলিসিস্টিক ওভারির পেশেন্ট কনসিভ করলো, হরমোনের ইনফ্লুয়েন্সে কিন্তু তার সিস্টগুলো চলে গেল।
সুতরাং সেই সিস্টের জন্য ভবিষ্যৎ জীবনে পিরিয়ডের সমস্যা অ্যাপিয়ার করার আগে আমরা আবার করে টেস্ট করে দেখতে বলি যে সেই সিস্ট আবার ফেরত আসছে কিনা। কারণ পলিসিস্টিক ওভারি বেসিক্যালি প্রেগনেন্সি ফুল টার্ম নেওয়ার পরে দুটো ফেজ নেয়। একটা পার্সেন্টেজ অফ পেশেন্টকে দেখা যায় তার পলিসিস্টেট কারেক্টেড হয়ে গেল, আর কোনো আর কিছু নেই। আরেকটা হতে পারে যে তার 3-4 বছর মাথায় আবার পলিসিস্টিক ওভারি ফেরত আসতে পারে। সেটা যদি সে সঠিক সময় চিকিৎসাটা সোনোগ্রাফিটা করেন তাহলে সে জানতে পারবেন যে আমার সোনোগ্রাফিতে কিন্তু আবার সিস্ট ফেরত আসছে, আমাকে চিকিৎসা বা কনশাসনেস ডেভেলপ করতে হবে একটা। সেকেন্ড হচ্ছে কিছু মাইল্ড এন্ডোমেট্রিওসিস থাকে। এন্ডোমেট্রিওস একটা খুব আপকামিং ডিজিজ। সেটা হচ্ছে যে বেসিক্যালি জরায়ুর যে ব্লিডিংটা, আমরা যেটাকে মাসিকের রক্ত বলি, সেটা যতটা মানুষ বাইরে দেখছে সেটা এই কন্ডিশনে পেটের ভেতরেও জমা হয়। এবারে এই ইউটেরাসের পাশে যে জায়গায় এটা জমা হয় সেই রোগটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলি। এবারে মাইনর কিছু কিছু এন্ডোমেট্রিওসিসেও পেশেন্ট কনসিভ করে। এবারে এই যে 9 মাস ধরে যে প্রেগনেন্সিটা চলে তাতে যে হরমোনাল সার্জ বা হরমোনটা বেড়ে থাকাটা, সেটা কিন্তু ওই এন্ডোমেট্রিওসিসের একটা চিকিৎসা স্বরূপ কাজ করে। তার দেখা যায় যে তার ডেলিভারির পরে ওই ছোটো ছোটো সিস্টগুলো চলে গেছে। কিন্তু এন্ডোমেট্রিওসিস লাইফস্টাইল ডিজিজ, এটা কখনো কিওর হয় না, এটা কন্ট্রোলে রাখতে হয়। সুতরাং এই ভদ্রলোকের ক্ষেত্রে উচিত হবে একটি সোনোগ্রাফি করে, এবং প্রেফারেবলি ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি করে দেখে নেওয়া যে কী ধরনের সিস্ট অ্যাট অল আসছে কিনা বা কী ধরনের সিস্ট আসছে দেখে নেওয়া উচিত। ফোনে একজন আছেন। কে আছেন? নমস্কার। রেডিও সেটের ভলিউমটা একদম আস্তে করে দিতে হবে। একদম আমি একেবারে বন্ধু আমি তরুণ থেকে বলছি অমল ভৌমিক। বলুন অমলবাবু। আজকের আলোক অনুষ্ঠানের এর পর যে প্রেক্ষিতে আজকে আলোচনা হচ্ছে তাতে যারা হবু মা বা মা হয়েছেন বা হবেন তারা যদি প্রশ্ন করেন যে আমারও শহরের লোক, তাহলে ডাক্তারবাবুর পক্ষে বলতে নিশ্চিত করতে আমি সহজ হয়। ডাক্তারবাবু আপনি এ ব্যাপারে আপনার মতামত নিশ্চয়ই জানাবেন, এইটুকু আমার থাকবে অনুরোধ। নমস্কার নেবেন। হ্যাঁ, উনি বলছেন যারা মা বা হবু মা তারা যদি প্রশ্ন করে তাহলে সেটা আরো ভালো হয়। ঠিক কথা। এখন দেখুন, অনুষ্ঠান অনেকেই হয়তো শুনছেন, বা এমন হতেই পারে যে ডক্টর চক্রবর্তীর আলোচনা থেকে তাদের যে সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তরগুলো পেয়ে যাচ্ছেন, তারা প্রশ্ন করছেন। সেটা কিন্তু লিখছো অনেকে আমাদের ফেসবুকে বিশেষ করে অনেকেই সে ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন। হ্যাঁ, আমরা ওই দ্বিতীয় ফেজটাতে ছিলাম, যে দ্বিতীয় ফেজটাতে আর কি কি ডুজ অ্যান্ড ডোন্টস থাকবে। হ্যাঁ, একটা হচ্ছে যে ওই মুভমেন্টের ব্যাপারটা একটু খেয়াল রাখা। সেকেন্ড হচ্ছে ফুড রিকোয়ারমেন্টটা বাড়ে, কারণ তখন তার ক্যালোরি রিকোয়ারমেন্টটা বাড়ে, তখন তাকে আরেকটু খাওয়া দাওয়াগুলো আরেকটু বেটার ইমপ্রুভ করতে হবে। সেকেন্ড আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে পেশেন্টদের কতগুলো ভ্যাকসিনেশনের প্রোগ্রাম থাকে তো প্রেগনেন্সিতে, তার মধ্যে খুব কমন একটা ভ্যাকসিন সেটা হচ্ছে টিটানাস টক্সয়েড। টিটানাস টক্সয়েডের ফার্স্ট ডোজটা আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে ঢুকে দিই জেনারেলি। তো আমরা জেনারেলি যেটা করে থাকি ওই 21-22 উইকে ফার্স্ট ডোজটা দিই, তার সঙ্গে সেকেন্ড ডোজটা যেটা সেটা ফার্স্ট ডোজের 4 সপ্তাহ মিনিমাম গ্যাপে, এবং এখনকার রেকমেন্ডেশনে বলা হচ্ছে যে সেকেন্ড ডোজ 28 সপ্তাহর পরে দেওয়া উচিত। এবং সেখানে এটার সঙ্গে আরও কতগুলো ডিজিজ দেওয়া হবে। একটা হচ্ছে ডিপথেরিয়া, একটা হচ্ছে অ্যাসেলুলার পার্টুসিস বা হুপিং কাফ, একটা হচ্ছে H1N1 যেটাকে আমরা ফ্লু বলি। হ্যাঁ, এগুলোর উদ্দেশ্যটা হচ্ছে যে কয়েকটা ডিজিজ থাকে এর মধ্যে যেগুলোকে বাচ্চার প্রথম 6 মাসে ইমিউনাইজেশন করা যায় না। সুতরাং আমি যদি এখন তাকে মাকে ইমিউনাইজ করি তাহলে ট্রান্সপ্লাসেন্টালি সেই বাচ্চা কিন্তু ইমিউনাইজড হয়ে থাকছে। সুতরাং বাচ্চার প্রথম 6 মাসে ওই রোগগুলোর জন্য আলাদা কোনো প্রোটেকশন বা ভয় থাকবে না। সেটা একটা খুব ইম্পর্টেন্ট। তো এই ভ্যাকসিনেশনগুলো একটুখানি খেয়াল রাখতে হবে, যেটা আমাদের এই সেকেন্ড ট্রাইমেস্টার মানে 28 সপ্তাহ মোটামুটি এর মধ্যে বা 28 সপ্তাহর পরপরই করে নেওয়া হচ্ছে। তো সেকেন্ড ট্রাইমেস্টারে এটা ছাড়া কিছু সোনোগ্রাফি আসে আমাদের। একটা খুব ইম্পর্টেন্ট সোনোগ্রাফি আমরা ওই 20-21 সপ্তাহতে করাই, সেটাকে আমরা অ্যানোম্যালি স্ক্যান বলি। কারণ অ্যানোম্যালি স্ক্যানের ব্যাপারটা বুঝতে হবে, আমরা প্রথমে যে স্ক্যানটার কথা বলি সেটা হচ্ছে ডেটিং স্ক্যান।
আমি কনসিভ করার সঙ্গে সঙ্গে প্রেগনেন্সিটা আমার ঠিক মতো জায়গা মতো আছে কিনা। প্রেগনেন্সিটা দুটো জায়গায় থাকতে পারে, একটা জরায়ুতে, একটা জরায়ুর বাইরে। সেটা জরায়ুতে যে আছে এবং জরায়ুতে তার হার্টবিট এসছে মোটামুটি 7 সপ্তাহতে গিয়ে আমরা সেটা পাই। এটা একটা হয়ে গেল। সেকেন্ড সোনোগ্রাফিটা যেটা মোস্ট ক্রুশিয়াল আমি বলবো, সেটা হচ্ছে ওই আমাদের যেটা এনটি স্ক্যান, নিউকাল ট্রান্সলুসেন্সি স্ক্যান বলা হয় সেটা, এবং তার সঙ্গে একটি ব্লাড টেস্ট আছে ডাবল মার্কার। কতগুলো মার্কার আছে যেগুলো আমরা এর সঙ্গে মিলিয়ে যদি দেখি তাহলে কিন্তু সত্যি সত্যি আমরা বুঝতে পারি যে খুব কমন ক্রোমোজোমাল ডিজিজগুলো বাচ্চাটার মধ্যে আসছে না, যেটা খুব ইম্পর্ট্যান্ট। তো আরেকটা তারপরে স্ক্যানটা আসছে হচ্ছে 21 সপ্তাহতে বা 20 সপ্তাহ থেকে 22 সপ্তাহের মধ্যে অ্যানোমালি স্ক্যান, মানে বাচ্চার অর্গ্যানগুলো অ্যাডিকুয়েটলি বড় হয়েছে সোনোগ্রাফিক্যালি ডেলিনিয়েট করার মতো, সোনোগ্রাফিক্যালি পাওয়ার মতো। তখন তার সমস্ত অর্গ্যান, কার্ডিয়াক থেকে কিডনি থেকে সমস্ত অর্গ্যান, বোনসগুলো থেকে হাড়গুলো সঠিক অনুপাতে লম্বা হচ্ছে কিনা। কিছু ডিজিজে আমরা দেখি যে হাড়গুলো, লং বোনগুলো লম্বা হচ্ছে না, সেটাও একটা বড় রোগ এবং সেটাও কিন্তু ওই সোনোগ্রাফিতে। সুতরাং এই ফেজটা খুব ইম্পর্ট্যান্ট। এই ফেজে অনেকগুলো টেস্টের জায়গা আছে এবং তার ইমপ্লিকেশন রয়েছে। এই টেস্টগুলো কি যে কোনো জায়গায় হয়, যে কোনো সরকারি জায়গায় গেলে তো তারা করাতে পারবে? এখন সব টেস্টই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে আমি দেখেছি পাচ্ছে পেশেন্টরা, এটা কিন্তু বলতে হবে। তিলক পাল তিনি বলছেন যে এই অবস্থায় মারা কি কি খাবার খাবেন না আর কি কি খাবার অবশ্যই খাবেন নাটা নিয়ে একটু আগে আমরা খাবেন না আলোচনা হয়ে করেছি। গেছে। খাওয়াটার মধ্যে ননভেজ বা প্রোটিন জাতীয় পদার্থ বেশি খেতে হবে। যদি কেউ নন ভেজিটেরিয়ান হন তাহলে ননভেজ প্রোটিন, যদি ভেজিটেরিয়ান হন তাহলে ভেজিটেরিয়ান প্রোটিন, যেগুলো আছে প্রোটিনের দরকার খুব বেশি। প্রচুর ফাইবার খেতে হবে, সবজি। এবং যারা শুধু ভাত খান কিন্তু তাদের যদি দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য আসছে, তাহলে ভাতের সঙ্গে একটু রুটি যদি অ্যাড করা যায়, ফাইবারটা অ্যাড হয়। তার সঙ্গে প্রচুর সবজি, প্রচুর ফলের রিকোয়ারমেন্ট এই সময় প্রচুর। ফল সে যে যতটা পারে, যে ফলটা তার পক্ষে জোগাড় করা সম্ভব, অ্যাফোর্ড করা সম্ভব, সে সেটাই খাবে। তার সঙ্গে প্রচুর জল খেতে হবে, কারণ এই সময় আপনি যে সিস্টেমটা ক্যারি করছেন, আপনার কিডনি কিন্তু বাচ্চার কিডনিটাকে কাজ করাচ্ছে, আপনার লিভার বাচ্চার লিভারের কাজ করাচ্ছে। সুতরাং আপনি ওই অর্গ্যানগুলোকে ফ্লাশ করানো বা সেগুলোর ভালো রাখার জন্য যা ব্যবস্থা সেগুলো নেওয়া, সেগুলো খুব ইম্পর্ট্যান্ট। তার সঙ্গে আমাদের বেশি করে দুধ খেতে হবে। দুধ তো খুবই মানে সুষম আহার হিসেবে আমরা দেখি, পুষ্টিগুণে সমৃদ্ধ। একটা করে ফল যদি কেউ খেতে চায়, আমি বলবো একটা কলা খাওয়া ভালো। একটা কলা খুব সুষম খাবার, এবং কলাতে প্রচুর কিছু আছে। আয়রন কন্টেন্ট তো খুব ভালো, যেটা সেকেন্ড ট্রাইমেস্টারে লাগে, থার্ড ট্রাইমেস্টারে লাগে। কলাটা অনেক দিক থেকে উপকার দেয়। কলাতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ফাইবার রয়েছে, তার কনস্টিপেশনটাকে চলে যাবে। তবে ডায়াবেটিক পেশেন্ট হলে আবার কলার ক্ষেত্রে একটু মাপ করে খেতে হবে, কারণ তাকে বলা হয় মোটামুটি 2 থেকে 2.5টা কলা পার উইক। সেরকমভাবে আধখানা করে ধরুন খেলো, এরকমভাবে চলা হয়। অরূপ দেবনাথ বাংলাদেশ থেকে আমাদের ফেসবুকে প্রশ্ন করছেন, বলছেন ডাক্তারবাবুর কাছে আমার জানতে চাওয়া, একটি মধ্যবিত্ত পরিবারে একজন গর্ভবতী মায়ের প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে যত্ন নিতে পারে একটু যদি আলোচনা করেন, এবং গর্ভধারণের সঠিক বয়স সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। দেখুন, আমরা যেটা বলি, ফার্স্টে আমি তাহলে একটু ইম্পর্টেন্ট জায়গাটা বলি। বয়স খুব ইম্পর্টেন্ট। আমাদের ক্ষেত্রে দেখা গেছে যে 35 বছরের পরে মায়েদের 1 in 10,000, মানে 10,000-এ একজন মায়ের বয়সজনিত যে বিকলাঙ্গ হওয়া সেটা আসে। এবারে সেটা কিন্তু যদি দেখা যায় যে আরও বয়স বাড়ছে, তাহলে সেই রেশিওটা আরও বাড়ে, মানে আরও বেশি চান্স হয়। সুতরাং সে যতটা আগে বাচ্চা নিয়ে নিতে পারবেন ততটাই ভালো। তবে এখনকার দিনে মেয়েরা তো অনেক প্রগ্রেসিভ,
প্রচুর পড়াশোনা করছেন, অনেক চাকরি বাকরি করছেন, অনেক দেরিতে তাদের বিয়ে করার সময় পাচ্ছেন, সুতরাং তাদের ক্ষেত্রে দেরি হয়ে যায়। তবে এক্ষেত্রে আমি একটা অ্যাডভাইস করব, সেটা আমরা দেখেছি খুব কাজের, সেটা হচ্ছে যে সে যদি সত্যি সত্যি এমন কোনো কমিটেড পড়াশোনা বা কাজে থাকেন যে তার বিয়ে করতে করতে 35, 38, 40 হয়ে যাবে, তাহলে সে ওভাম ফ্রিজ করে রাখুক। তার যেটা এখনকার দিনে ডিমটাকে খুব ভীষণ প্রচলন করানো হয়েছে, হচ্ছে। ওভাম বা ডিম্বকোষ থেকে যে ডিম্বাণু, সেটাকে কিন্তু তুলে রাখা যায়। ধরুন আজকে একটি 22 বছরের মেয়ের ওভাম যতটা ভালো হবে প্রেগনেন্সি আনার দিক থেকে এবং সমস্ত দিক থেকে, 40 বছর বয়সে কিন্তু সেই ওভামের সেই পারফরমেন্স থাকবে না। এবং সেক্ষেত্রে দেখা যায় যে সে যদি পরবর্তী দেরিতেও বিয়ে করে, তাহলে সেই ওভামটা দিয়ে তার হয়তো তার টেস্ট টিউব করতে হবে ওভাম তোলা থাকলে, কিন্তু হলেও তার একটা সুন্দর বাচ্চা সে পেল এবং আনইভেন্টফুলি বাচ্চাটা হলো, মানে বয়সের জন্য ক্ষতিটা হলো না। খরচ কীরকম? এটা খুব ট্রিকি কোয়েশ্চেন। আইভিএফ একটা জিনিস যেটার না অনেকগুলো ভ্যারাইটি আছে। প্রথমে বলি, একটা জিনিস সবার মধ্যে প্রচার করতে আমি চাই, যে আইভিএফ কিন্তু একদমই খুব ব্যয় সাপেক্ষ তা নয়। আমাদের কলকাতা শহরেই কিছু কিছু ডাক্তারবাবু আমাদের পরিচিত আছেন, তারা এত কম খরচে সুন্দর আইভিএফ করে দিচ্ছেন যে মানে ভাবনার বাইরে। হয়তো দেখা গেছে যে এমনিতে ডেলিভারি হতে একটি পেশেন্টের যা খরচা, তার আইভিএফ করে ডেলিভারি করতেও তারা ওইটুকু খরচার মধ্যেই করে দিচ্ছেন। সুতরাং আইভিএফের কি প্রকার আইভিএফ হবে সেটা বুঝে তার খরচা, এবং সেই আইভিএফে তার হরমোন কতটা লাগছে, ওষুধ কতটা লাগছে, সেই বুঝে তার খরচা। সুতরাং খরচাটা সেভাবে সঠিকভাবে বলা সম্ভব না, তবে ডেফিনেটলি খরচা সাপেক্ষ তো বটেই, কিন্তু খুব যে আকাশ ছোঁয়া এগোনো হবে না বা এগোনো যাবে না সেটা নয়। সীমা দাস আছেন আমাদের সাথে ফেসবুকে, খুব সুন্দর লাগছে তার, তিনি জানিয়েছেন আমাদেরকে। অরুণ দেবনাথ বলছে নমস্কার, অরূপ দেবনাথ বলছি বাংলাদেশ থেকে। আর এইরকমভাবে কিন্তু অনেকেই মানে আছেন আমাদের সাথে, কি খাবো কি খাবো না সেটা নিয়েও প্রশ্ন চলে এসেছে। মিন্টু কল্যাণী কোলে তিনি বলছেন যে খুব সুন্দর অনুষ্ঠান ডাক্তারবাবু, আপনাদেরকে থ্যাংক ইউ এবং নমস্কার। আমরা এই যে সেকেন্ড ফেজে রয়েছি, এদিকে ঘড়ির কাঁটা বলছে 0.5 ঘন্টারও কম সময় আপনাকে আমরা আটকে রাখতে পারবো। মানে আমরা থার্ড ফেজে ঢুকে যাচ্ছি প্রায়। মানে আমরা থার্ড ফেজে ঢুকে যাওয়ার চেষ্টা করি। তার একটা কারণ হলো যে থার্ড ফেজ ইজ ভেরি ভাইটাল, এবং খুব স্বাভাবিকভাবে আজকের অনুষ্ঠান যারা শুনছেন, ফেসবুকে যারা ফলো করছেন, তারা জানতেই চাইবেন যে এবার তো ম্যাচিওরিটির দিকে যাওয়া, এবার সেই কাঙ্ক্ষিত দিনটিতে পৌঁছে যাওয়া। তো এই থার্ড ফেজে দাঁড়িয়ে ফার্স্ট এবং সেকেন্ড ফেজ থেকে কি কি পরিবর্তন অন্তত যত্ন নেওয়ার ক্ষেত্রে বা সজাগ হওয়ার ক্ষেত্রে? দেখুন, যত্নর ক্ষেত্রে তো যত্ন যেরকম চলছিল চলবে। এবারে সজাগ হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমি সব পেশেন্টকেই বলি এবং মনে করি যে দেখুন, যে মা হচ্ছে, স্পেশালি প্রথমবার মা হচ্ছে, তাকে আমার কর্তব্য তাকে জানানো যে তিনি কি কি হলে সজাগ হবেন, যে তার হয়তো এখনই তার সন্তান ডেলিভারি হতে চলেছে। কিন্তু এটাতে একটা ফ্যালাসি আছে, সেটা হচ্ছে আমরা দেখেছি যে এটা বললে না সেই রাখালের বাঘের গল্পের মতো, রাখালের পালে বাঘ পড়ার মতো। মানে যেই বলবো যে আপনার এইগুলো হয়েছে, সঙ্গে সঙ্গে তো আমার তো এই তো কালকেই রাত্রিবেলা এটা হয়েছিল, আগামীকালই এটা হতে পারে, তাহলে কি করব। তো তবু যেটা ব্রডলি বলা হয় যে ধরুন তার 36 সপ্তাহর পরে 4টে জিনিস মনে রাখতে হবে, 4টে ইমার্জেন্সি সিগন্যাল আছে। তার মধ্যে একটা হচ্ছে পেনটার কিছু বিশদ ব্যাপার একটু বলে দেওয়া পরে বলছি। 4টের মধ্যে একটা হচ্ছে পেন, সেকেন্ড হচ্ছে ব্লিডিং, থার্ড হচ্ছে না নড়া, নো মুভমেন্ট, বাচ্চা না নড়া, আর ফোর্থ হচ্ছে ড্রিবলিং, যাকে আমরা জল ভাঙা বলি। এবারে জল ভাঙা মানে কি, প্যাসেজ দিয়ে তার একটা প্রচুর পরিমাণে জল বেরোতে থাকবে, সে কোনো পজিশনেই কোনো পশ্চারেই সেই জলটাকে তিনি আটকাতে পারবেন না। এবারে সে যদি দেখে সেই জলটার নেচারটা, জলটার মধ্যে একটা আষ্টে গন্ধ থাকবে। এই জলটা কোথা থেকে আসছে না, যে স্যাক বা থলির ভেতরে বাচ্চাটি এতদিন ছিল, সেই স্যাকটা কোথাও ফুটো হয়ে গেছে, সেটা দিয়ে জলটা গড়িয়ে পড়ছে নিচ দিয়ে। এটা একটা গেল। না নড়া খুব খুব সিগনিফিক্যান্ট,
না নড়াটা সত্যি খুব সিগনিফিকেন্ট। আমাদের কাছে পেশেন্টরা জানালে আমরা সঙ্গে সঙ্গে এখন অ্যাটলিস্ট একটা সোনোগ্রাফি আর একটা কার্ডিও টোকোগ্রাফি বলে একটা জিনিস করি, যেখানে দেখা যায় যে ইউটেরাসের যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন তার সঙ্গে বাচ্চার হার্টবিটের যে পরিবর্তনটা হচ্ছে, তাতে আমরা বুঝতে পারি যে বাচ্চাটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে, বাচ্চাটাকে ভেতরে রাখাটা আর সঠিক হবে না, এখনই বার করতে হবে। এটা একটা বড় সিমটম। থার্ড হচ্ছে যে ওই ব্লিডিং, যেটা বললাম, ব্লিডিং পেনলেস হলেও শেষের দিকে এসে লেবারে চলে যাচ্ছে, মানে তার প্রসবের ব্যবস্থা হতে চলেছে, ইন্ডিকেট করতে পারে। ব্লিডিংটাকে খেয়াল রাখতে হবে। আর পেন, এবারে পেনটার স্পেসিফিক্যালি 4টে কম্পোনেন্ট আছে। পেন শিরদাঁড়া থেকে শুরু করে দুপাশের কোমর ঘিরে টয়লেটের জায়গায় অবধি পৌঁছবে এবং থাইয়ের ভেতরে সারফেস দিয়ে নামবে, এইভাবে পেনটা স্প্রেড করবে। সেকেন্ড হচ্ছে যে এইটা চলাকালীন জরায়ুটা খুব ঘন ঘন সংকুচিত হবে, খুব কম রিল্যাক্সড হবে, আবার সংকুচিত হবে। থার্ড হচ্ছে যে এইটার সঙ্গে তার পটি বা ইউরিন পাওয়ার, পায়খানা বা পেচ্ছাপ পাওয়ার একটা প্রবণতা দেখা যাবে। বারবার তার পায়খানা পাচ্ছে, পেচ্ছাপ পাচ্ছেন, তিনি যাচ্ছেন কিন্তু বিশেষ কিছু হচ্ছে না, এটা একটা থাকে। খুব ইম্পর্ট্যান্ট। ফোর্থ হচ্ছে যে তার একটা ভিজাইনা দিয়ে একটা কসকস মতো, মানে আমাদের সর্দি হলে নাক দিয়ে যেমন কষ পড়ে, পাতলা একটা ফ্লুইড, ট্রান্সপারেন্টও হতে পারে, পিঙ্কও হতে পারে। এই যে 4টে কম্পোনেন্ট, এই যে ব্যথাটা এইভাবে ছড়ানো, জরায়ুটা সংকুচিত হওয়া, একটা তলা দিয়ে কিছু বেরোনো, আর পেশেন্টের বারবার টয়লেট পাওয়া, এটা কিন্তু আমরা পেশেন্টকে সবসময় কাউন্সেলিং বা সজাগ করি যে মা এগুলো যদি হয়, প্রথম কাজ তুমি করবে ফার্স্ট নো ফুড, স্টপ ফুড, সেটা কিন্তু বলে দেওয়া হয়। আমি একদম লিখিত দিয়ে দিই যে স্টপ ফুড। কারণ দেখা গেছে যে অনেক সময় বাচ্চা হতে চলেছে, বাড়ির লোক বলে আরে এ তো বাচ্চা হতে চলেছে, ভালো করে পেট ভরে তাকে খাইয়ে টাইয়ে পাঠানো হলো, যে সে মা হতে চলেছে, কত স্ট্রেন নেবে, তারপরে সে হাসপাতালে যাচ্ছে, খালি পেটে গেলে ইনফেকশন হবে, অনেক আইডিয়াস থাকে, পায়ে একটু আলতা টালতা পরিয়ে দেওয়া হয়, সব করে পাঠানো হয়। তো খাওয়াটা বন্ধ করতে হবে, কারণ তার যদি তখনই কোনো সিজারিয়ান সেকশনের প্রয়োজন পড়ে, তাহলে ফুল স্টমাক হলে আমাদের অসুবিধে হয় অ্যানেস্থেসিয়া করতে। সেকেন্ড হচ্ছে ইনফর্ম, যে ডাক্তারবাবু বা যে হাসপাতাল বা যে সিস্টেমে তুমি আছো সেখানে জানানোর যে উপায়, সেখানে তুমি জানাও, সে কিন্তু সঙ্গে সঙ্গে তাকে জানাতে হবে এবং তিনি তার ব্যবস্থা নেবেন। সব সিমটমে কিন্তু ভর্তি হতে হয় না। এমনও হতে পারে তাকে একটু পাশ ফিরে শুয়ে থাকতে বলা হলো, 2 ঘন্টা বাদে সে দেখলো 20 বার বাচ্চা নড়ে গেল, তার আর ভয়টাই চলে গেল, ডাক্তারবাবু বুঝে গেলেন কিছু অসুবিধে নেই। সুতরাং কিন্তু ডাক্তারবাবুকে জানাতে হবে যে আমার এই 4টে সিগন্যালের মধ্যে ডাক্তারবাবু আপনি বলেছিলেন আমার এগুলো হচ্ছে। এটা একটা খুব খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা স্পেশালি প্রথমবার মা হচ্ছেন তাকে আমাদের জানানো। বেশ, ফোনে একজন আছেন, কথা বলি। নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি হরিণঘাটা ফুলবাড়ি জেলার নদিয়া থেকে সমীর দাস বলছি। বলুন সমীর বাবু। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। আমার একটা প্রশ্ন হচ্ছে হুম যে ধরুন মানে আমার ঠাকুমা পিসিমাদের আমলের কথা বলছি, হুম সেই সময় তো বিজ্ঞান এতটা উন্নত ছিল না। হুম সেই সময় দেখেছি যে প্রত্যেকেই মোটামুটি ধরুন মিনিমাম 5 জন 6 জন সন্তানের জন্য এরকম আমরা মা হয়েছে, তাদের প্রত্যেকে কিন্তু এগুলো সুস্থ স্বাভাবিক, মানে প্রচন্ড ভালোই থাকে, তারা সুস্থ স্বাভাবিক থাকে। কিন্তু আজকের দিনে দেখছি যে প্রথম মা হচ্ছে সিজার, দ্বিতীয়বার মা হচ্ছে সেটাও সিজার, কথায় কথায় সিজার। এই যে সিজারটা কিছু নিতে পারছে না, এটা কি মায়েরা কি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে নাকি ডাক্তারবাবুরা কিছু দিতে পারছে? এই বিষয়ে যদি কিছু আলোচনা করে তাহলে বেশ, আমি এটার সঙ্গে একটু জুড়ে নিই। হোয়াটসঅ্যাপে একজন প্রশ্ন করেছেন, অনেকটা এরকমই প্রশ্ন। তিনি বলছেন এখন যেসব মায়েদের প্রসব করানো হয় সেটা প্রায় দেখা যায় সবার ক্ষেত্রে সিজার করানো হয়, কিন্তু আগের দিনে নর্মাল বাচ্চা ডেলিভারি করানো হতো, সেটা এখনও কোনো নার্সিংহোম বা হসপিটাল বলুন সিজার করে ডেলিভারিটা করা হয় বেশি। দেখা যাচ্ছে ডাক্তারবাবু প্রত্যেক মাকে প্রথম মাস থেকে চেক আপ করছেন, ভালো আছে বলছেন, কিন্তু ডেলিভারির সময় সিজার করতে বলছেন। আমার প্রশ্ন, তাহলে কি নর্মাল ডেলিভারি বেশিরভাগ ক্ষেত্রে হয় না? এটার কি কারণ যদি একটু জবাব বলেন। হ্যাঁ, এটা খুব সঙ্গত প্রশ্ন। এটা জানার একটা জায়গা তো থেকেই যায়।
প্রথমত হচ্ছে যে আমাকে ওই হরিণঘাটা থেকে যে ভদ্রলোক ফোন পেলাম আমরা, তিনি যে এজ গ্রুপটা বলছেন সেই এজ গ্রুপে সত্যি সত্যি অনেকেই দেখা গেছে 3বার 4বার 5বার মা হয়েছেন, সব নর্মাল ডেলিভারি। কিন্তু কতগুলো জিনিস জানতে হবে যে এখন বিজ্ঞানের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে এবং ইনভেস্টিগেশন ভালো হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এমন কতগুলো রোগ জানতে পেরেছি যেটার জন্য কিন্তু প্রেগনেন্সি আসতে অসুবিধে হয়। আমরা কিন্তু তখন কখনো ভাবিনি যে এই মায়ের 5টা সন্তান হচ্ছে কারণ সে চাইলেই বাচ্চা হচ্ছে। এখন কিন্তু দেখা যাচ্ছে অনেক মা চাইলেই বাচ্চা পাচ্ছেন না। এবারে কেন পাচ্ছেন না সেটার জন্য যে রোগটা হয়তো তখনকার দিনে এত বিশদ জানা ছিল না, এবং এখন হয়তো আমাদের উন্নত হওয়ার জন্য আমরা অনেকটা জানতে পেরেছি। এবারে সেই চিকিৎসাগুলো দিয়ে যে প্রেগনেন্সিটা আসছে, সেই প্রেগনেন্সিটাকে ওই রোগটার ওপরে 9 মাস টানার ফলে যা অবস্থা দাঁড়ায় তাতে অনেক ক্ষেত্রেই শেষের দিকে গিয়ে দেখা যায় যে সিজার না করলে বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে, এবং তার ওই ডিজিজটা, প্রি এক্সিস্টিং ডিজিজটার জন্যে হয়তো দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড ফাইনাল চান্স। তার হয়তো এই বাচ্চাটা যদি না বাঁচে ভবিষ্যতে আর তার কখনো বাচ্চা হবে না, সেই রিস্কটা নেওয়া হয় না। এটা খুব ইম্পর্ট্যান্ট, মাথায় রাখতে হবে। আমি বলতে বাধ্য হচ্ছি যে আমরা যারা স্ত্রীরোগ প্র্যাকটিস করি তাদের কাছে একটা জিনিস আমরা শুনে থাকি যে সিজার করি আমরা আর্থিক সুবিধের জন্যে। এটা কিন্তু নয়, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে যে এখনকার দিনের মায়েরা অনেক বেশি বয়সে মা হচ্ছেন। আজকে একটি 18 বছরের মেয়ের নর্মাল ডেলিভারি হওয়ার যতটা সম্ভব একটি 35 বছরের মেয়ের নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেক কম। কারণ নর্মাল ডেলিভারি হওয়ার জন্যে যে ফিজিওলজি বা যে অ্যানাটমিক্যাল কাঠামো লাগে সেটা কিন্তু ওই বয়সে গিয়ে দেখা যায় যে অনেক পরিবর্তন হয়ে গেছে, তাকে ট্রায়াল দেওয়া যাবে না। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনি যদি অঙ্কটাই শুধু দেখেন যে সিজার বাড়ছে, আমরা যারা দিনে 50 থেকে 100টা পেশেন্ট দেখি, আমরা কিন্তু দেখেছি আজকের দিনে পেশেন্টরা কনসিভ করে যখন প্রথম আমাদের কাছে এলো, প্রথমে একটা রিকোয়েস্ট করে ডাক্তারবাবু আমার কিন্তু সিজার লাগবে। প্রথম থেকেই তারা একদম ক্যাটেগরিক্যালি মেনশন করে রাখে ডাক্তারবাবু আমি কিন্তু নর্মাল ডেলিভারির মধ্যে যাব না। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আগেকার দিনে কিন্তু পেশেন্টরা ডাক্তারকে গিয়ে বলতেন না বা বলার সাহস পেতেন না যে আমার কিন্তু সিজার লাগবে ডাক্তারবাবু, আমি নর্মাল ডেলিভারি করাবো না। এই সবগুলো মিলে সিজারের ইনসিডেন্সটা বেড়েছে। এবং সিজার করলে, যেটা এক ভদ্রলোক এই হোয়াটসঅ্যাপে লিখেছেন বোধহয়, যে মা অসুস্থ হয়ে পড়ছে কিনা, সিজারিয়ান সেকশনে কোনো রকম অসুস্থ হয়ে যাওয়ার বা কর্মক্ষমতা কমে যাওয়ার কোনো চান্স নেই। কারণ সিজারিয়ান সেকশনের পরপরই আমরা কতগুলো এক্সারসাইজের মধ্যে পেশেন্টকে রাখি যাতে তার আগের অর্গ্যানগুলোর যে টোন বা যে ক্ষমতা সেটাই ফেরত চলে আসে। সুতরাং সিজার হয়ে গেছে মানে তার মানে এ তো অনেক সময় বলে এ তো মানে সিজারের মা, একে না এইগুলো আমরা করতে দিতে পারছি না। মানে একটা সিজার হয়ে গেছে মানে সে খানিকটা কম্প্রোমাইজড হয়ে গেছে, এটা এখানে নয়। বেশ বেশ আমাদের আরও একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে ভ্যাকসিন বা ইনজেকশন গর্ভকালীন অবস্থায় মায়েদের জন্য কতটা জরুরি? দেখুন, ভ্যাকসিনেশন ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে যে কটা ডিজিজের ভ্যাকসিনেশন আমরা বললাম সেগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্ট্যান্ট। 3টে টিটেনাস টক্সয়েড দেওয়া হবে, 2টো গর্ভাবস্থায়, 1টা গর্ভাবস্থা ডেলিভারি হয়ে যাওয়ার পর। এবারে তার যে বেসিক প্রোটোকলটা ফলো করা হয় বা যেটা গাইডলাইন আমাদের নিয়ম, সেটা হচ্ছে ফার্স্টটা হওয়া উচিত হচ্ছে 2nd ট্রাইমেস্টারের প্রথম দিকে, সেকেন্ডটা ওই 28 সপ্তাহ থেকে 30 সপ্তাহর মধ্যে। তার সঙ্গে ওই মানে আপনার ওই যেগুলো বললাম ডিপথেরিয়া, হুপিং কাফ, H1N1 থাকবে। আর থার্ডটা হবে হচ্ছে 2nd ডোজের 6 মাস বাদে, ডেলিভারির পরে। থার্ড ইজ এ বুস্টার ডোজ। এই 3টে টিটেনাস যদি কারুর দেওয়া থাকে তাহলে আগামী 5 বছরে তার যদি কোনো রকম অপারেশন বা কোনো সিজার বা কিছু হয়, ডেলিভারি হয়, তাহলে তার একটা বুস্টার দিলেই চলবে। এটা মাথায় রাখতে হবে। প্রথমবারেই কিন্তু তার এই ব্যাপারটা হয়ে গেল। সেকেন্ড হচ্ছে ভ্যাকসিনেশন অফ দ্য ডিজিজ, যেটা আমরা বললাম যে আপনার ডিপথেরিয়া, হুপিং কাফ, H1N1 এগুলোর ক্ষেত্রে
আগেকার দিনে তো আমরা এগুলো ইমিউনাইজ করতে পারতাম না, বিকজ ওগুলো প্রথম 6 মাসে বাচ্চাকে দেওয়া যাচ্ছে না। মাকে যদি সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা দিয়ে রাখি, মা প্রোটেক্টেড থাকছে। সুতরাং ভ্যাকসিনেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে কেউ কেউ বলছেন যে ইদানিংকালে নাকি রিটার্ডেড চাইল্ড এটা সংখ্যা বাড়ছে। যদিও সংখ্যা তত্ত্বে এরকম আছে কিনা বা সংখ্যা তত্ত্ব দিয়ে এটা জাস্টিফাই করা যাচ্ছে কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু আপনারা যে এত রকম ভ্যাকসিনেশন করেন এই ধরনের রিটার্ডেশনকে প্রোটেক্ট করার জন্য, মানে প্রিভেনশনের দিক থেকে কোনো ভ্যাকসিনেশন ডেফিনিট করে করা হয় কি? না, ব্যাপারটা হচ্ছে যে এই যে ধরুন তার একটা ভ্যাকসিনেশন ফর সে হুপিং কাফ করা হলো, এবারে আমি কি করছি, বাচ্চাটাকে হুপিং কাফের জন্য প্রতিষেধক দিচ্ছি। এবার হুপিং কাফটা তার যদি আমরা আটকাতে পারছি, তাহলে হুপিং কাফ সম্পর্কিত যে কমপ্লিকেশনগুলো বাচ্চাটির হতে পারে ভবিষ্যৎ জীবনে সেটা হবে না। ঠিক সেভাবে কিছু ইমপ্রুভমেন্ট করা যায়, কিন্তু মানে মানসিকভাবে কম্প্রোমাইজ যেটাকে বলা হয়, সেইটাকে প্রিভেন্ট করার কোনো ভ্যাকসিনেশন নেই। সেটা কোনো ভ্যাকসিনেশনে বা সেটা তো কোনো স্পেসিফিক ডিজিজ নয়। যেমন ধরুন আমাদের কাছে প্রচুর পেশেন্ট এসে বলে যে ডাক্তারবাবু আমার আগের বাচ্চাটা অটিস্টিক, এই বাচ্চাটা যে আমি নিচ্ছি এটা কি অটিস্টিক হবে? দেখুন, অটিজম ইজ নট আ জেনেটিক ডিজিজ, এটা জিনে যায় না। সুতরাং আগের বাচ্চাটি যায় তার অটিস্টিক হয়েছে বলে পরেরটাও হবে বিকজ ইউ আর ক্যারিং দ্য সেম জিন, তা নয়। এটা জিনে আসছে না, এটা অন্য সার্কিট রয়েছে, অন্য কারণ রয়েছে। সেরকমভাবে আমার যে কারণে মানসিকভাবে কম্প্রোমাইজ বেবির কথা উঠছে, তার একটা খুব খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা মনে করি মায়েদের বয়স। মায়েরা কিন্তু আজকের দিনে অনেক বেশি বয়সে তৈরি হচ্ছেন মাতৃত্ব নেওয়ার জন্যে। যে এজ গ্রুপটাতে তাদের বয়সজনিত কারণে বাচ্চার মানসিক বিকার বা অন্যান্য প্রবলেমগুলো হতে পারে, তারা সেই এজ গ্রুপের কাছাকাছি চলে গেলে সেই অঙ্কটা তো তাদেরকে মেনে নিতে হবে, সেটাই মাথায় রাখা। বেশ, মাতৃত্বকালীন এই যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো আপনারা মানে যদি কোনো রকম সমস্যার সমাধান চান, আমাদের সাথে কিন্তু আজকের 100.1 FM গোল্ডের স্টুডিওতে রয়েছেন ডক্টর বরুণ চক্রবর্তী। আমরা তার থেকে জেনে নিচ্ছি যে ঠিক কি কি সমাধান রয়েছে, বা মাতৃত্বকালীন আমাদের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয় বা আমরা সম্মুখীন হই, আমরা সেটা থেকে মানে নিস্তার পাবো কিভাবে বলা যায়। আর আপনারা জানাবেন কিভাবে, মানে জানতে চাইবেন কিভাবে, 22488085 এই নাম্বারে সরাসরি ফোন করবেন। আর যেটা করতে পারেন সেটা হচ্ছে 9903059992 এই নাম্বারে কিন্তু আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারেন। আর এই সমস্ত হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ দুটোই করতে পারেন। ফেসবুক লাইভ চলছে যেখানে, অর্থাৎ 100.1 FM গোল্ডের পেজ থেকে, আর তার সাথে সাথে আকাশবাণী কলকাতার পেজ, এই দুটো পেজ থেকেও কিন্তু আপনারা সরাসরি আমাদের যে ফেসবুক লাইভ চলছে সেখানে চলে আসতে পারেন। ফোনে বোধহয় কেউ রয়েছে নাকি? ফোনে কেউ আছে, দেখিনি কে আছে। নমস্কার, কে বলছেন? বলুন অনুপবাবু। আমি বলছিলাম ডাক্তারবাবুকে আমার নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে যে প্রেগনেন্সি অবস্থায় অনেক মেয়েরা যাদের একটু বমির প্রবণতাটা বেশি, তাদের জন্য কি করা যায় বা তাদেরকে কি খাওয়ানো যেতে পারে? বেশ, বমির কথা আমরা প্রথম থেকেই বলছিলাম যে তবু সংক্ষেপে বলে দিই যে বমি প্রেগনেন্সিতে খুব কমন সিমটম। প্রেগনেন্সির প্রথম 13-15 সপ্তাহ অবধি এটা বেশি হয়, তারপরেও অনেকের থাকে। তার জন্যে ডাক্তারবাবুর কাছে যখন প্রথমে যাওয়া হবে তিনি সিমটম শুনে ওষুধ দিয়ে দেবেন, এবং তাতে পেশেন্টের খাওয়াটাও বাড়বে, খাওয়া বাড়লে পেশেন্টের বাচ্চার গ্রোথও বাড়বে। আর যাদের একটুখানি এমনিতেই বমি হওয়ার টেন্ডেন্সি থাকে তাদেরকেও কিছু কিছু ওষুধপত্র প্রেগনেন্সিতে আমরা অল অ্যালং কন্টিনিউ করতে বলি, যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়, সেভাবেই ওষুধ দেওয়া হয়। আমরা তৃতীয় ফেজে যখন কথা বলছিলাম, আপনি একদম ক্যাটেগরিক্যালি 36 থেকে 40 অর্থাৎ শেষ মাসের জায়গাটা যেখানে অ্যালার্ট থাকা, প্রসবকালীন অ্যালার্ট থাকা খুব গুরুত্বপূর্ণ এই পার্টটা বললেন। তাহলে 28 থেকে 36 এই যে সময়কালটা, না দেখুন, 28 থেকে 36 এই সময়েতেও যে আমাদের ডেলিভারি হচ্ছে না তা নয়। যে দেখা গেছে যে ধরুন টুইন প্রেগনেন্সি, যমজ বাচ্চা,
তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আগে জল ভেঙে যায় বা আগে ব্লিডিং হয় বা আগে পেন ওঠে। এবারে সেক্ষেত্রে তার ওই 32 সপ্তাহ 34 সপ্তাহতে প্রায়শই আমাদের হচ্ছে। সুতরাং তাকে প্রেগনেন্সিটা কি অবস্থায় তার সেটা ধরে ক্যাটেগরাইজ করতে হবে। যে ধরুন যার টুইন, তার 36 সপ্তাহতে গিয়ে ইমার্জেন্সি হওয়ার আগেই ইমার্জেন্সি হয়ে যেতে পারে, তাকে সেভাবে মেন্টালি অ্যালার্ট করা হবে ক্লিনিক্যালি যখন কাউন্সেলিং চলবে। ফোনে আছেন কেউ? ফোনে যাব, তারপরে রয়েছে আরও প্রশ্ন আমাদের। না, এই মুহূর্তে ফোনে নেই। আচ্ছা, ডক্টর চক্রবর্তী, আপনার থেকে জানতে চাইবো যে এই যে প্রেগনেন্সির সময় বা এখনকার দিনে মোবাইল ছাড়া আমরা চলতে পারি না, তো প্রেগনেন্সির সময় এই মোবাইল বা ওয়াইফাইয়ের কানেকশন, এই রেডিয়েশনগুলো কি কোথাও ক্ষতি করে বাচ্চার? না, ব্যাপারটা হচ্ছে মোবাইল থেকে যে রেডিয়েশনটা হয় সেটা কতগুলো স্পেসিফিক কারণে হয়। আমরা মোবাইলের চার্জটাকে লক্ষ্য করি না। 20% চার্জের কমে চলে এলে তখন মোবাইল কানে দিয়ে কথা বলাটা ডেফিনিটলি খারাপ। আর একটা হচ্ছে যে মোবাইল চার্জে রেখে মোবাইলকে যদি কেউ কখন কথা বলছেন বা ব্যবহার করছেন, সেটা কিন্তু ডেফিনিটলি একটা রেডিয়েশন স্প্রেড করে। আদারওয়াইজ মোবাইলের জন্যে কিন্তু পেশেন্টের কোনো রকম কোনো অসুবিধে বা এটা থেকে কোনো রকম রেডিয়েশন বা ইত্যাদি হয় না। তবে আপনি যদি বিস্তারিত বলেন তাহলে বলতে হবে যে ব্লু লাইট, এগুলো তো ব্লু লাইটের আওতায় পড়ে। ল্যাপটপ বলুন, আমাদের ট্যাব বলুন বা মোবাইল বলুন, এই ব্লু লাইটের থেকে ঘুমের কিছু প্রবলেম হয়, যার জন্য বলা হয় যে যাদের ঘুমের একটু অসুবিধে আছে তারা ঘুমোতে যাওয়ার 2 ঘন্টা আগে যদি ব্লু লাইট সোর্স থেকে সরে যান, টেলিভিশন বলুন, ল্যাপটপ, ট্যাব বা ফোন, এগুলো থেকে সরে যান, তাহলে ঘুমের যেটাকে আমরা লেটেন্সি বলি না, যে ফেজটা হচ্ছে শুয়ে পড়া থেকে ঘুমিয়ে পড়ার মধ্যে যে গ্যাপটা, সেটা কমে আসে, তাদের তাড়াতাড়ি ঘুমোতে পারেন। ঘুমটা প্রেগনেন্সিতে ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট পার্ট। ফোনে কেউ আছেন? হ্যালো। না, এই মুহূর্তে নেই। আচ্ছা, এই আমাদের যে প্রেগনেন্সির সময়, মা বোনেদের যে প্রেগনেন্সির সময় দেখা যায় যে চেহারার অনেক পরিবর্তন হচ্ছে। চেহারার পরিবর্তন মানে আমি বলছি মুখে দেখা যায় অনেক সময় ব্রণ হচ্ছে বা ত্বকের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তো আমরা কি যেরকমভাবে আগে বা হয়তো, আচ্ছা যদি হঠাৎ করে সর্দি কাশি বা হয়, আমরা যেরকম একটা টেন্ডেন্সি আছে এখনকার দিনে যে একটু সর্দি কাশি বা জ্বর হলে ওষুধ দোকান থেকে ওষুধ এনে খেয়ে নিচ্ছি, সেটা কি প্রেগনেন্সির সময় করা যায়? যে কোনো ওষুধ বা যেটা আমাদের আগে চলছে প্রেগনেন্সির আগে, সেগুলোকেই কন্টিনিউ করলাম সেই অসুখের জন্য ডাক্তার না দেখিয়ে? প্রশ্নটাতে দুটো কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে কসমেটিক ইম্পর্টেন্স, পেশেন্টের সৌন্দর্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা খুব স্বাভাবিক। কারণ প্রেগনেন্সিতে পেশেন্ট বলতে গেলে হরমোনে স্নান করছেন, বিভৎস পরিমাণে হরমোন বাড়ে। এবারে কিছু কিছু হরমোন আছে যার এই অ্যাকনিজ বা এগুলো বাড়াচ্ছে, তার জন্য এটা হতে পারে। আর একটা হয় হচ্ছে দেখবেন আমাদের প্রেগনেন্সিতে পিগমেন্টেশন হয়। প্রেগনেন্সিতে কতগুলো বডিতে কালো দাগ আসে, শরীরের মাঝখানে একদম ওপর থেকে নিচ বরাবর মাঝখানে একটা আমরা দাগ পাই, যাকে আমরা লিনিয়া বলি। এছাড়া কতগুলো স্পেসিফিক জায়গায় কতগুলো কালো কালো দাগ অ্যাপিয়ার করে, যেমন ঘাড়ের কাছে, ওয়েস্টে জমে, কোমরের দিকে, ব্রেস্টে নিপেলের পাশে জমে। এগুলো কিন্তু সবই হরমোন, বেসিক্যালি এসিটিএইচ হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন প্রেগনেন্সিতে বাড়ে বলে এগুলো থেকেই পিগমেন্টেশনগুলো হয়। এবারে এগুলোর জন্য আলাদা করে কোনো প্রোটেকশন নেওয়ার তো কিছু নেই, কারণ তো প্রেগনেন্সি চলে গেলেই উইদিন আ ফিউ মান্থস চলে যাবে, যেটা প্রেগনেন্সির জন্য বেড়েছিল। এবার আরেকটা হচ্ছে ম্যানমেড। প্রেগনেন্সিতে পেশেন্টকে ঠেসে খাওয়ানো হয়, জানেন তো, তাকে মানে 10 কেজি করে ঘি খাওয়াতে পারলে রোজ বাড়ে, ভালো হয়, এরকম ওই ঘি ফি খেয়ে তার একটা চেঞ্জেস, একনি মোটা হয়ে যাওয়া, এগুলো হয়। এবারে হচ্ছে কমন ডিজিজেস, জ্বর সর্দি। দেখুন, সেলফ মেডিকেশন কখনোই উচিত নয়, সেটা প্রেগনেন্সি হোক নন প্রেগনেন্সি হোক। যে আমি ওষুধ দোকানে গিয়ে একটা জ্বরের ওষুধ খেলাম, সেই জ্বরটা যে কোনো একটা বড় রোগের একটা সিগনাল কি না সেটা না বুঝেই ওষুধটা খাওয়া হবে। সুতরাং
প্রেগনেন্সিতে কিন্তু আমি মনে করি যে সাধারণ একটা জ্বর সর্দি হলে প্যারাসিটামল, একটা ছোট অ্যান্টিহিস্টামিনিক্স খাওয়া যেতে পারে, ফেনারগান, সেট্রিজিন কিছু খাওয়া যেতে পারে, কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে কথাবার্তা বলে তাকে জানিয়ে খাওয়াটাই মানে বিচক্ষণতার পরিচয়। আচ্ছা, ফোনে কেউ বোধহয় আছেন, কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বলছি প্রেগনেন্সিতে হাই ব্লাড ওঠার কারণটা কি, এবং সিজার করার পর মোটামুটি যে ক্রিটিক্যাল কেয়ার জোনে রাখা হয়, তার কারণটা কি একটু কে বলছেন? বললে ভালো হয়। নামটা জানতে পারি, কে বলছেন? হ্যাঁ, বাসমতি সঠিক বলবো। আচ্ছা, বেশ। ক্রিটিক্যাল কেয়ারে কেন রাখা হয় সিজারিয়ানের পরে? হ্যাঁ, প্রথম পার্টটা না আমি ভালো বুঝতে পারলাম না, যাই হোক। আমরা বুঝতে পারি। হ্যাঁ, তো আপনার ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয় কারণ হচ্ছে দুটো কারণে। একটা হচ্ছে আমাদের নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার লাগে, যেখানে বাচ্চা নিওনেট মানে হচ্ছে আমাদের প্রথম 28 দিন। এবার এর মধ্যে আমরা বাচ্চার অনেক রকম প্রবলেম হতে পারে, একটা জন্ডিস হয়েও অনেক সময় বাচ্চা একদম খারাপ হয়ে যেতে পারে। সুতরাং ওই এনআইসিইউ বা নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটটা হাতে রাখা বেটার, যে বাচ্চাগুলোর ক্ষেত্রে রিস্ক আমরা আগে থেকে বুঝতে পারছি হতে পারে। আর একটা হচ্ছে মায়ের কতগুলো কন্ডিশনে আমরা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটটাকে প্রেফার করি, তার মধ্যে একটা হচ্ছে ডায়াবেটিস, একটা হচ্ছে প্রেগনেন্সি ইনডিউস হাইপার টেনশন, যেখানে প্রেশার বাড়ছে, বা পেশেন্ট খুব ওবিস, পেশেন্ট খুব মোটা, এই পেশেন্টের কমপ্লিকেশনগুলো বাড়তে পারে, বা পেশেন্টের প্রেগনেন্সি পিরিয়ডে জন্ডিস হয়েছিল, সেই পেশেন্টের পরবর্তীকালে ক্লটিং মানে রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে গিয়ে ডেলিভারির পরে ব্লিডিং হতে পারে। এগুলো ক্রিটিক্যাল কেয়ার, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এগুলো মাথায় রেখে আমরা পেশেন্টকে চুজ করি, বলি যে আপনার ক্ষেত্রে কিন্তু ওই রকম একটা জায়গায় যাওয়া ভালো যেখানে এই সুবিধাগুলো আছে। যাদের রক্তের সমস্যা রয়েছে, রক্তাল্পতা রয়েছে, মা হতে চাইছে, অ্যানিমিয়া রয়েছে, তারা কি কি সাবধানতা বিশেষ করে নেবেন? কেন রক্তাল্পতা হচ্ছে সেটা আগে জানতে হবে। পেশেন্টের বিভিন্ন কারণে হতে পারে। মাসিকের কোনো অসুবিধা আছে কিনা, অনেক সময় পাইলস থাকে, পেশেন্টরা খেয়াল করেন না, পাইলসেও প্রচুর ব্লাড লস হচ্ছে, বা দেখা যাচ্ছে যে পেশেন্টের সামান্য কৃমি রয়েছে, কৃমি থেকেও প্রচুর অ্যানিমিয়া হয়। এবং এগুলো যদি তাকে প্রথমে ট্রিটমেন্টটা দেওয়া হয়, তাহলে রোগটা কমে গেলে তারপরে তাকে আয়রন দেওয়া হবে। আয়রন দিয়ে যখন তার একটু হিমোগ্লোবিনটা বেটার হলো, তাহলে অ্যানিমিয়াটা কমে যাবে, প্রেগনেন্সি আসতে সুবিধা হবে। বেশ, আমাদের কিন্তু যে দুটো চ্যানেলে আমরা মানে ফেসবুক লাইভে আছি, ফেসবুক পেজের আর কি একটি চ্যানেল, সেইখানে কিন্তু একটাতে প্রায় 2000 ভিউ রয়েছে, আমাদের 2000 মানুষ রয়েছেন যারা আমাদের সাথে যুক্ত, এবং তার সাথে সাথে আরও একটাতে কিন্তু প্রায় 300-র কাছাকাছি ভিউ রয়েছে। তাই সময় আর খুব বেশি নেই, প্রশ্ন রয়েছে অনেক। ফোনে আছেন বোধহয় কেউ, সরাসরি কে আছেন, চলে যাব। নমস্কার। হ্যালো, হুম, নমস্কার। কে বলছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। বলুন। বলছি বাচ্চা অনেকে আছে, বাচ্চা নিতে চাই কিন্তু বাচ্চা আসছে না, অনেক মানে বাচ্চা ওই করতে, বা অনেক মানে আজকের দিনটা দড়ি এসব করতে, তো কোনো অতি আসছে না। এটা নিয়ে যে দেখতে ডাক্তারবাবু বলেন ভালো হয়। বেশ, মানে এইটা নিয়ে না পুরো সারাটা দিন আর একটা সেগমেন্ট করা যেতেই এটা পারে, নিয়ে বছরের পর বছর বলা যেতে পারে যে কি কি কারণে হয় Exactly. ইনফার্টিলিটি। তো যেটা আপনার সংক্ষেপে বলার, কারণ আমাদের তো সময় অনেকটাই কমে আসছে, সেটা হচ্ছে যে ইনফার্টিলিটি হলে মানে যেখানে বাচ্চা চাইছেন আসছে না, সেক্ষেত্রে কিন্তু ওই ঠিক আছে, ঠাকুর দেবতার ব্যাপারটা তো ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমি বলছি না কিছু, কিন্তু চিকিৎসার আওতায় চলে আসা যত আগে যাবে তত ভালো। কারণ কতগুলো ক্ষেত্রে দেখা যায় বয়সটাই তার কারণ। যেমন দেখা যায় যে বয়স 32-33, আমাদের ওভারির ভালো ডিম তৈরি করার ক্ষমতাটাই চলে গেছে, তখন কিন্তু তার আর নর্মাল ওয়েতে প্রেগনেন্সি আসছে না। সুতরাং সেটা মাথায় রাখতে হবে যে এটা হলে ডাক্তারবাবুদের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করা। প্রসবের পর মানসিক একটা পরিবর্তন আসে, ঘুমাতে পারে না অনেক সময় বাচ্চা, সেই যত্নের জন্য, সেই ক্ষেত্রে একটা ডিপ্রেশন চলে আসে অনেক সময় দেখা যায়। এটা থেকে ওভারকাম করবে কি করে জানেন? ভীষণ ইম্পর্টেন্ট, এটা খুব ভালো প্রশ্ন। পুয়েরপেরাল সাইকোসিস বলে। পুয়েরপেরাম মানে হচ্ছে প্রথম 6 সপ্তাহ ডেলিভারির পরে, সেই ফেজে মায়ের কিন্তু সত্যি সত্যি কতগুলো ক্ষেত্রে মানসিক প্রবলেম হয় এবং তার চিকিৎসা লাগে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তারা এতটা ভিরুলেন্ট হয়ে যায় যে বাচ্চার ক্ষতি করে ফেলতে পারেন।
এরকম আমরা দেখেছি, এটাও একটা কম্পোনেন্ট আছে আমাদের মেডিকেল শাস্ত্রে। সুতরাং ওই পুয়েরপেরাল সাইকোসিস ব্যাপারটা যদি মাত্র বাড়ির লোক সামান্য খেয়াল করেন, প্রথম দিকেই যদি ধরে বাচ্চার ডাক্তারবাবুর সঙ্গে মানে মায়ের ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করেন, ওষুধ দিলে কিন্তু সেটা একদম কন্ট্রোলে চলে আসে, সেটাকে বাড়তে না দেওয়া। দুটো কারণে এটা হয়, একটা হচ্ছে হরমোন মানে এন্ডরফিন এন্ডোরফিনগুলো চেঞ্জ হয়ে যায়, আর একটা হচ্ছে তার এক্সপেকটেশনটা হলো না। দেখা গেছে যে তার আগে দুটি মেয়ে আছে, তার এবারও একটি মেয়ে হলো, তার এক্সপেকটেশন ছিল না, সে ভেবেছিল ছেলে হবে। এটা ক্ষেত্রেও কিন্তু দেখা বা যায় উল্টো হতে পারে, উল্টো হতে পারে। ছেলে হ্যাঁ ছিল, ছেলে ছিল, ভাবলো হয়তো হ্যাঁ, মেয়ে হবে। হ্যাঁ, এরকম মেয়ে হলো, মেয়ে হতে চাইছিল আবার ছেলে হয়ে গেছে। সুতরাং এগুলোর ক্ষেত্রে এক্সপেকটেশন ফুলফিল না হওয়াটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল আপসেটের কারণ। সময় একদম নেই আর আমাদের, তাই খুব ছোট্ট করে একটা টেক হোম মেসেজ আপনার থেকে নিয়ে নেব। যারা মা হয়েছেন বা মা হতে চলেছেন, তাদের যত্ন কিভাবে তারা নিজেরা নেবে এবং বাড়ির চারপাশের লোকজনের কি দায়িত্ব রয়েছে, খুব ছোট্ট করে। মাতৃত্ব যে কোনো মেয়ের ক্ষেত্রেই খুব ইম্পর্ট্যান্ট একটা গিফট। এটা কোনো ডিজিজ নয়, এটা একটা ফিজিওলজি, নর্মাল পরিবর্তন। সেটাকে প্রথমেই বলবো সবাই যারা মা হচ্ছেন বা মা হতে চলেছেন, এটাকে এনজয় করুন বা এনজয় করবেন। এটা কিন্তু কোনো আপনার উপরে চাপিয়ে দেওয়া ব্যাপার নয়, এটা আপনার একটা খুব ইম্পর্ট্যান্ট ফেজ অফ লাইফ, এটা আপনি এনজয় করে নিন, বিকজ এটা কম বাড়ি আসবে। আর সেকেন্ড হচ্ছে যে একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমার এইটা ছিল এবার প্রেগনেন্সি হলে। এখন আমাদের চিকিৎসাশাস্ত্র এতটাই অ্যাডভান্সড হয়ে গেছে যে আপনার প্রেগনেন্সিটা সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্যে আমরা মানে সদা সংকল্প আর কি, একদম সবসময় তৈরি হয়ে আছি, আমাদের ডাক্তাররা আমরা তৈরি হয়ে আছি। আপনি সুস্থ সবল বাচ্চা নিয়ে বাড়ি যাবেন। বেশ,